লাস্ট ক্লাসে আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে যে আম, আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে গিয়ে একটু সমস্যা পড়ছিলাম এবং সেটা সমাধানের চেষ্টা করছিলাম সিপ্যানেল থেকে। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার পর যেটা করতে হইতো যে ওয়ার্ডপ্রেস আমরা ইনস্টল দিয়ে দিই, ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার পরে সিপ্যানেল থেকে, এটা আমরা সিপ্যানেলে আসি, ওয়ার্ডপ্রেস সিপ্যানেল থেকে ইনস্টল দেওয়ার পরে যেটা করতাম সেটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড লাইক দ্যাট, যেটা আমার সাবডোমেন ছিল academy.amrobinistry.com, দেন /wp-admin, এখান থেকে দিই index.php। এখান থেকে তো আমরা মোটামুটি ওয়েবসাইটের ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে সিএমএস ইনস্টল কমপ্লিট। তো এখান থেকে মোটামুটি বেসিক্যালি আমাদের ভাই আমাদের লাস্ট ক্লাসের ভিডিওটা কিন্তু দেওয়া হয় নাই। লাস্ট ক্লাসের ভিডিও দেই নেই, এই জন্য যে ওইটা তো ওই সি প্যানেল প্রবলেম সলিউশন ছিল, এই জন্য আর দিই নেই। তো মোটামুটি আমাদের ওয়ার্ডপ্রেস ডিজাইন বা ওয়েবসাইট ডিজাইনের বেসিক পার্টটা এখান থেকে শুরু হচ্ছে আর কি। ওই ক্লাসটা আমি করছিলাম না তো। ও আচ্ছা, না ওইটা তো জাস্ট ওই প্রবলেম হচ্ছিল না যে আমরা কিভাবে একটা সি প্যানেল থেকে হচ্ছে একটা ওয়ার্ডপ্রেসকে সিএমএস কে ইনস্টল দিতে পারি বা একটা ডোমেন অ্যাড করতে পারি, এই ব্যাপারগুলো আমরা দেখছিলাম আর কি। কিভাবে একটা ডোমেন অ্যাড করা যায়, এসএসএল ইনস্টলড, এই ব্যাপারগুলো দেখছিলাম। তো এইখানে আচ্ছা, আমরা দরকার হলে ওইটা আমি দরকার হলে আরেকবার রিক্যাপ দিব, সমস্যা নেই। তো ভিডিওটা যদি থাকে তাহলে ভাই একটু দিয়ে দিয়েন কাইন্ডলি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আছে মনে হয়, আমি দেখবো। তো একটু দিয়ে দিন তাহলে সুবিধা হয় আমার জন্য। ওয়ার্ডপ্রেসের আমরা ইনস্টল হওয়ার পরে বেসিক্যালি অ্যাপিয়ারেন্সে যাব। এখানে অনেকগুলো অপশন আছে, যেটা আমাদের ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডের ড্যাশবোর্ড, যেখান থেকে যে মাই ব্লগ, এখানে অপশন আছে মাই ব্লগ থেকে ভিজিট ওয়েবসাইট। ভিজিট ওয়েবসাইটে ক্লিক করে ডিরেক্টলি আমরা আমাদের ওয়েবসাইটকে ভিজিট করতে পারতেছি, যে অ্যাকচুয়ালি আমাদের ওয়েবসাইটের দেখতে কেমন বা ওয়েবসাইটের মধ্যে কী ধরনের থিম আছে, এই ব্যাপারগুলো হচ্ছে আমরা এখান থেকে দেখতে পাই। বেসিক্যালি এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের থিম। এটা বাই ডিফল্ট একটা থিম দেওয়া আছে, আর কিছুই না। সো এটা আমরা হোমে আছি, এখানে যে ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন, যেখানে সাইট হেলথ, স্ট্যাটাস, কুইক ড্রাফট, ওয়ার্ডপ্রেস ইভেন্ট, অ্যাক্টিভিটি, অ্যাট এ গ্ল্যান্স, এই জিনিসগুলো এখানে হচ্ছে দেওয়া আছে। এগুলো যদি আপনার প্রয়োজন না হয়, এই জায়গাটা ড্যাশবোর্ডের ব্যাপারটা হচ্ছে যে এখানে আমার ওয়েবসাইটের পারফরমেন্স ওয়াইজ এমন কিছু ডেটা এখানে শো হয় যে অ্যাকচুয়ালি আমার ওয়েবসাইট কীভাবে পারফর্ম করতেছে এটা। তো এই যে অপশনগুলো এখানে ড্যাশবোর্ডের মধ্যে আছে, ব্যাপারটা এমন না যেগুলো এখানে সবসময় থাকবে বা এদেরকে রাখতেই হবে। আপনি আপনার দরকারি কাস্টম যে অপশনসগুলো, যেগুলো আপনি অ্যাট এ গ্ল্যান্স এক ড্যাশবোর্ডে এসে দেখে ফেলতে চান, সেগুলো হচ্ছে আপনি ড্যাশবোর্ডে রাখতে পারেন। বাকি যদি রাখতে না চান, এগুলোকে উইথড্র করতে দেন, দেখেন এখানে স্ক্রিন অপশন আছে। স্ক্রিন অপশন থেকে এই যে সাইট হেলথ, স্ট্যাটাস, এগুলো বাই ডিফল্ট ছিল, এগুলোকে আনচেক করে দিলে আমাদের ওই অপশনগুলো এখান থেকে চলে যাবে এবং যেটা খালি হয়ে গেছে এই জায়গাটা। সো এখানে আপনি আপনার মতো করে হয়তো অপশনগুলো রাখতে পারেন। পোস্ট যেটা হয় আপনারা সবাই জানেন যে আমরা এখান থেকে পোস্ট করি। মিডিয়াতে হচ্ছে আমাদের যাবতীয় যত ছবি, ভিডিও যাই আমরা আপলোড করি সব মিডিয়াতে থাকে। পেজ হচ্ছে আমাদের ওয়েবসাইটে অনেকগুলো পেজ থাকে, যেমন হোম পেজ, কন্ট্যাক্ট আস পেজ, অ্যাবাউট আস পেজ, এরকম টার্মস অ্যান্ড প্রাইভেসি পলিসি পেজ, টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ, আদার্স এরকম অনেক 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 পেজ থাকতে পারে, যদি আমরা ওয়েবসাইটের ক্রাইটেরিয়া বেসিসে অ্যাকচুয়ালি এরকম পেজ হয়। কমেন্ট সেকশনের মধ্যে আমরা সব কমেন্ট দেখি। অ্যাপিয়ারেন্সের মধ্যে আমাদের থিম রিলেটেড কাজগুলো অ্যাপিয়ারেন্সের মধ্যে করি, লাইক দ্যাট আমরা এখান থেকে অ্যাপিয়ারেন্সের মধ্যে কার্সর রাখলে থিম, কাস্টমাইজ উইজেট, মেনু, ব্যাকগ্রাউন্ড অ্যান্ড থিম এডিটর, এই কাজগুলো কীগুলো পরে বলতেছি। প্লাগইন থেকে হচ্ছে আমরা যখন ওয়ার্ডপ্রেস সিএমএস এর মাধ্যমে একটা ওয়েবসাইটকে রেডি করতে যাই, সো আমরা যখন একটা ওয়ার্ডপ্রেসের মধ্যে ওয়ার্ডপ্রেস সিএমএস এর মধ্যে একটা থিম ডিপ্লয় করি আর ইনস্টল করি, ওই থিমটাকে ঠিকঠাক মতো মুভ করানোর জন্য বা থিমটাকে ঠিকঠাক মতো চালানোর জন্য বা থিমটা পারফেক্টলি কাজ করার জন্য থিমের ব্যাকএন্ডে কিছু প্লাগইন কাজ করে। বা একটা ওয়েবসাইটকে প্রপারলি চালানোর জন্য ওই থিম ব্যতীত অন্যান্য আরও অনেক ধরনের প্লাগইন থাকে, যে প্লাগইনগুলোর মাধ্যমে অ্যাকচুয়ালি একটা থিম চলে বা একটা ওয়েবসাইট প্রপারলি হচ্ছে চলে, পারফেক্টলি পারফর্ম করে। তো ওই থিম প্লাগইনগুলো অ্যাকচুয়ালি আমরা এখানে নতুন প্লাগইন ইনস্টল দেওয়া বা ইনস্টল করা প্লাগইনগুলোকে ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা এগুলোকে চেক করা, আপডেট করা, বা না লাগলে ডিঅ্যাক্টিভেট, অ্যাক্টিভেট করা, ডিলিট করে দেওয়া প্লাগইন সেকশন থেকে করি। ইউজার সেকশন থেকে আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমাদের ওয়েবসাইটের মধ্যে কাউকে একজন ইউজার বানাবো, সেটা অ্যাডমিনিস্ট্রেটর হইতে পারে, কাউকে আমি সাবস্ক্রাইবার রোল দিতে পারি, লাইক দ্যাট ফেসবুক পেজে যেভাবে আমরা রোল দিই, ঠিক সেরকম সেরকম আমার ওয়েবসাইটে কাজ করার জন্য আমি অথর রোল দিতে পারি, বা আমি রাইটার রোল দিতে পারি, অ্যাডমিনিস্ট্রেটর রোল দিতে পারি। টুলস থেকে আমরা বিভিন্ন সাইটের হেলথ চেক করতে পারি, পার্সোনাল ডেটা চাইলে এক্সপোর্ট ইম্পোর্ট বা পার্সোনাল ডেটাগুলোকে ইজ বা রিমুভ করে দিতে পারি।
সেটিং থেকে আম আমাদের জেনারেল সেটিং, রাইটিং সেটিং, ডিসকাশন, মিডিয়া, পারমালিঙ্কস, প্রাইভেসি এবং লাইট স্পিড কেস। এটা একটা প্লাগইন লাইট স্পিড কেস, এটা একটা প্লাগইন আর কিছুই না, হ্যাঁ? সো সেটিং থেকে শুরু করব। সেটা হচ্ছে যে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার পর সো আমরা এসইও ফরম্যাটে যেটা দেখছি বা শিখছি যে আমরা যখন অন পেজ এসইও করতে যাব তখন ডেফিনিটলি আমরা কনটেন্ট লিখি, আর্টিকেল লিখি, আর একটা পেজ বানাই, একটা ক্যাটাগরি বানাই, হোয়াটএভার যাই বানাই না কেন, আমার ইউআরএলটা মেইন। সো আমরা চাই যে ইউআরএল এর মধ্যে ইউআরএলটা অনেক বেশি ইজি থাকুক, ইউজার ফ্রেন্ডলি থাকুক এবং এসইও ফ্রেন্ডলি এবং এই আহ, কি বলে ইউআরএল এর মধ্যে যেন আমার মেইন কিওয়ার্ডটাকে ফোকাস থাকে, এই ব্যাপারগুলো আমরা মেনটেন করে ট্রাই করি। এখন ব্যাপারটা হচ্ছে যে যখন আমরা এই কাজটা করতে যাচ্ছি সো আমার পারমালিঙ্ক বা ইউআরএল স্ট্রাকচারটা ঠিকঠাক রাখতে হচ্ছে। ইউআরএল স্ট্রাকচার যদি আমাদের সমস্যায় থাকে সেই ক্ষেত্রে আমাদের এই প্রবলেমগুলো ক্রিয়েট হতে পারে এসইওর দিক থেকে। তো আমরা এখান থেকে সেটিংস থেকে যাব হচ্ছে পারমালিঙ্ক। পারমালিঙ্কটাকে ঠিক করে নিব। দেখেন এখানে পারমালিঙ্কের সেটিংস হিসাবে প্লেইন ডেট এন্ড নেম, দ্যাট মিনস dateandnameacademy.com, আগে ডেট এন্ড নেম থাকবে, তারপর আমি পোস্ট যেটা লিখবো স্যাম্পল পোস্ট। দাও স্যাম্পল পোস্ট মিন্স আমার পোস্টের টাইটেল যেটা থাকবে বা ইউআরএল যেটা থাকবে সেটা এই জায়গার মধ্যে থাকবে। কিন্তু এই জায়গার মধ্যে থাকতে গেলেও যেটা করতে হবে যে সেটা হচ্ছে যে আমার ডেট এন্ড টাইমটা থাকবে। So, আমরা ডেট এন্ড টাইম চাই না, আমরা যেটা নর্মালি করবো সেটা হচ্ছে পোস্ট নেমকে সিলেক্ট করে দিব, যেটা আমার ওয়েবসাইটের নামে শেষেই ডিরেক্টলি পোস্ট নামটা চলে আসবে। সেটা পেজের নাম হতে পারে, সেটা আর্টিকেলের নাম হতে পারে, হোয়াটএভার আমি যে কিওয়ার্ড দেবো সেই কিওয়ার্ড হতে পারে। ফাংশনালিটি আমার ইউআরএলটি এরকম হবে স্ট্রাকচারটা পোস্ট নেম হিসাবে। সো পোস্ট নেম স্ট্রাকচার দিয়ে আমরা এটাকে সেভ করে দিই। সেভ করে দেওয়ার পর নরমালি শেষ। এরপর আমরা অ্যাপিয়ারেন্সে যাই। আমি আবার একটু যাচ্ছি, আমি এখান থেকে যদিও চলে আসছিলাম, মেবি সেভ হয়নি, অন্য জায়গায় চাপ লাগছে। পোস্ট নেম থেকে সেভ করে দেওয়ার পর এই তো সেভ, আমার অল সেটিংস আপডেটেড। এখানে আর কিছু কাজ নাই, ডিরেক্টলি চলে যাবো হচ্ছে অ্যাপিয়ারেন্স। তো ফার্স্ট অফ অল যেহেতু আমার থিমের ডিজাইন হচ্ছে এইটা, সো আমরা তো এই থিম ইউজ করবো না, আমরা পারচেস থিম ইউজ করবো, পেইড থিম। চাইলে আমরা ফ্রি থিম ইউজ করতে পারি প্র্যাকটিস পারপাস। সো আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাই এবং থিম থেকে হচ্ছে আমরা থিম ইনস্টল করবো আর কি অ্যাকচুয়ালি। সো অ্যাপিয়ারেন্স থেকে থিম। আমি এখানে বাই ডিফল্ট এখানে পিক্সেল যে একটা থিম আছে এটা আমি ইনস্টল করা আছে এখানে আগে থেকে, বাট এইটা আপনাদের বাই ডিফল্ট যেটা থাকবে সেটা হচ্ছে 2021, 2019 আর হচ্ছে 2020, যেগুলো আপনারা জানেন। নর্মালি আমরা যখন একটা থিম এটাগুলো বাই ডিফল্ট ইনস্টল করা আছে। সো যদি দরকার না হয় সো নর্মালি ক্লিক করে যে ডিলিট অপশন আছে, ডিলিট করে দিলে এই থিমগুলো ডিলিট হয়ে যাবে। সো আমার ক্ষেত্রে যদি দরকার নাই এগুলো ডিলিট করে রাখি। বাই ডিফল্ট 21টা হচ্ছে আমাদের ইনস্টল করা। তো আমরা এখান থেকে কী করবো, ধরেন সাপোজ আমি একটা নতুন থিমকে ইনস্টল করবো, সো অ্যাড নিউ, এখান থেকে অ্যাড নিউতে যাই। অ্যাড নিউতে যাওয়ার পর যদি আমাদের ফ্রি থিম ইউজ করি সেই ক্ষেত্রে ফ্রি থিম আপনি যেই টাইপের আর যে নিশেরই কাজ করেন না কেন, বা সেটা যদি ব্লগ টাইপের থিম হয়, পোর্টফোলিও থিম হয়, সেটা যদি আপনার ই কমার্স থিম লাগে, হোয়াটএভার, সবগুলা থিমই আমরা এখানে পাবো, হ্যাঁ? প্রায় ফ্রি থিমগুলো এখানে আছে। সো আপনি এখান থেকে খুঁজে যদি নিতে পারেন খুঁজে নেন, এখান থেকেও নিতে পারেন, বা এখান থেকে আপনি সার্চ করতে পারেন, সার্চ করে হচ্ছে খুঁজতে পারেন থিমগুলো পান কিনা, অবশ্যই ফ্রি থিম। বা আপনি ফিচার ফিল্টার করে নিয়েও এখান থেকে আপনি দেখতে পারেন অ্যাকচুয়ালি যে ফিচার ফিল্টার অ্যাকচুয়ালি কোন টাইপের থিম আর কোন টাইপের লেআউট চাচ্ছেন সেটা ফিল্টার করে নিয়েও আপনি থিম খুঁজতে পারেন। তো আমরা যেটা করি সচরাচর আমরা ফ্রি থিম ইউজ করলেও বা পেইড থিম ইউজ করলে আমরা এখান থেকে নেই না। আমরা যেটা করি যে ফ্রি থিম যদি অন্য কোনো ওয়েবসাইট থাকে বা সোর্স থাকে সেখান থেকে ডাউনলোড করে রাখি, বা আমরা নর্মালি পেইড থিমগুলোকে চালাই। সো পেইড থিমগুলো যখন আমরা পারচেস করি তখন আমাদেরকে পেইড থিম সাধারণত একটা জিপ ফাইল প্রোভাইড করে, এরকম জিপ ফাইল প্রোভাইড করে। এখানে যে থিমগুলো দেখতেছেন এগুলো সব এই থিমগুলো এরকম জিপ ফাইল প্রোভাইড করে। সো আমরা যেটা করতে পারি যে জিপ ফাইলগুলোকে আমরা অ্যাকচুয়ালি থিম হিসাবে আপলোড করে দিই। তো নর্মালি আমরা এখান থেকে যেহেতু আপলোড করব থিম, প্রিমিয়াম থিমস, আপলোড থেকে চুজ ফাইল, অ্যান্ড চুজ ফাইল থেকে আপনার যে থিমটা ডাউনলোড বা করা দরকার, মানে কি বলে এটাকে, নর্মালি যে অ্যাপ্লাই করা দরকার সেটাকে আপনি অ্যাপ্লাই করে দিবেন। সো এইখানে আম, প্রত্যেকটা থিমের ক্ষেত্রে 2টা ভার্সন থাকে, একটা হচ্ছে অ্যাডাল্ট ভার্সন, একটা হচ্ছে চাইল্ড ভার্সন। আমি অ্যাডাল্ট ভার্সন বলি বলতে অ্যাডাল্ট কোথাও লেখা নাই, বাট একটা চাইল্ড ভার্সন থাকে, একটা নর্মাল ভার্সন যেটাকে আমি অ্যাডাল্ট ভার্সন বলি। সো
অনেকে যেটা করে যে অনেকে চাইল্ড ভার্সনটা ইউজ করতে যায়। চাইল্ড ভার্সনের আর অ্যাডাল্ট ভার্সনের মধ্যে পার্থক্য হচ্ছে যে এদের ওজন বা লাইট ওয়েটের একটা ব্যাপার থাকে। আর অবশ্যই অ্যাডাল্ট ভার্সনে যে ধরনের ফিচার্স আর ফাংশনসগুলো থাকে, চাইল্ড থিমও ওইগুলাই থাকে, কিছু লিমিটেশন থাকে। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে উম, আপনি চাইল্ড থিম যদি ইউজ করতে যান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অ্যাডাল্ট থিম আগে দিতে হবে, তারপর চাইল্ড থিম দিতে পারবেন। মানে উইদাউট অ্যাডাল্ট থিম আপনি চাইল্ড থিমে যেতে পারবেন না। তো অনেকেই ইউজ করে বা অনেক ক্লায়েন্ট বলতে পারে যে আমাকে চাইল্ড থিম ইউজ করতে করে দেন, সো সেক্ষেত্রে আপনি চাইল্ড থিম দিয়ে দিবেন। আর এছাড়া অ্যাডাল্ট আর চাইল্ড এর তফাৎটা কি? এই যে বললাম কিছু লিমিটেশন থাকে ফিচার্সে, পাশাপাশি চাইল্ড থিমটা সাধারণত একটু লাইট ওয়েট হয়। মানে অ্যাডাল্ট থিম যদি মনে করেন যে মিনিটে 1 কিলো তো যাইতে পারে, বা সরি মানে চাইল্ড অ্যাডাল্ট থিমের ওজন যদি মনে করেন যে 100 গ্রাম হয়, সেক্ষেত্রে চাইল্ড থিমের ওজন সাপোজ মনে করেন যে 70 গ্রাম। ব্যাপারটা এরকম আর কি, হালকা, হ্যাঁ? আপনি সাইজ দেখলে বুঝবেন। দেখেন পিক্সেল চাইল্ড এটার সাইজ হচ্ছে 27 কেবি, আর পিক্সেল জিপ যেটা এটার সাইজ হচ্ছে 6734 কেবি। দুইটা কি ইচ্ছা করলে একসাথেই মানে ইনস্টল করা যায়? দুইটা ইনস্টল একসাথেই হবে যখন আপনি থিম দিবেন, একটা প্রিমিয়াম থিম যখন ইনস্টল দিবেন দুইটাই থাকবে। এখন আপনি চাইলে চাইল্ডে ইউজ করতে পারেন, চাইলে আপনি আবার মানে অ্যাডাল্টও ইউজ করতে পারেন। তবে যদি চাইল্ড ইউজ করতেই হয় সেক্ষেত্রে অবশ্যই অ্যাডাল্ট ভার্সন অ্যাক্টিভেট থাকা লাগবে। পার্থক্যটা বুঝছেন? বুঝতে পারছি, মানে অ্যাডাল্টটা অ্যাক্টিভেট করলে পরে চাইল্ডটার কিছু কিছু ফিচার অটোমেটিক্যালি আছে যেটা ইউজ করা যাবে। চাইল্ড মানে অ্যাডাল্টে যেরকম আমরা ইনস্টল দিচ্ছি চাইল্ডে এরকমই ইনস্টল দিতে পারবেন, বাট চাইল্ড থিম অ্যাক্টিভেট করা বা চাইল্ড থিম রান করার জন্য অবশ্যই অ্যাডাল্ট থিম লাগবে, মানে এক ইনস্টল থাকা লাগবে। এরপর আমরা সিলেক্ট করে দিব যে আমরা কোনটা ইউজ করবো, অ্যাকচুয়ালি চাইল্ড আর অ্যাডাল্ট। যাই হোক, আমরা অ্যাডাল্টে ইউজ করবো, সহজ কথা মাথায় রেখে আমরা অ্যাডাল্টে ইউজ করার ট্রাই করবো। সো ধরুন পিক্সেল এটা দিব, দেওয়ার পর নর্মালি এই তো ওপেন, দেন এখান থেকে ইনস্টল নাও। ইনস্টল নেওয়ার পর কিছুক্ষণ সময় তো নিবে, মানে কিছুক্ষণ সময় নেবে বলতে আপনার ইন্টারনেট স্পিড আর হচ্ছে থিমের সাইজ সব কিছু কম্বাইন করে হচ্ছে টাইম ম্যাক্সিমাম এখন যত নিতে হবে আর সে নিবে। সো নেওয়ার পর থিমটা ডিরেক্টলি এরকমভাবে চলে আসবে। তো আমরা এখান থেকে থিমটাকে এখন পর্যন্ত থিমটা ইনস্টল করা হয়েছে, আমার এখানে আগে থেকে আমি ইনস্টল করে রাখছি আর কি, সময় লাগবে বিধায়। এখানে ইনস্টল করা আছে, এখন অ্যাক্টিভেট করা হয়নি। অ্যাক্টিভেট করা হচ্ছে 2021-কে অ্যাক্টিভেট করা আছে। তো এখান থেকে আমরা অ্যাক্টিভেটে ক্লিক করে থিমটাকে অ্যাক্টিভ করব, তার মানে এটা ডিঅ্যাক্টিভেট হয়ে এটা অ্যাক্টিভ হচ্ছে। সো আমি আগেই বলছিলাম যে থিম চালানো মানে একটা থিম মুভ করা মানে হচ্ছে ওই থিমের পারপাসে অনেকগুলা প্লাগইন কাজ করে। সো যখন আমরা এই থিমটাকে অ্যাক্টিভেট করলাম, এইটা এইখানে বাই ডিফল্ট এই যে আমরা যখন যে পিক্সেলটাকে ইনস্টল দিলাম, এই পিক্সেল থিমটাকে ঠিকঠাক মতো রান করার জন্য আমাদের এই কয়েকটা প্লাগইন রিকমেন্ড করতেছে। তো এখন একটা থিম চালানোর জন্য অনেক প্লাগইনই রিকমেন্ড করতে পারে। এখন প্রত্যেকটা থিমের আবার আলাদা আলাদা ডেমো থাকে, আমরা ডেমোটাও বুঝি বা না বুঝলে একটু পরে দেখবো। কিন্তু এই ডেমোগুলা চালানোর জন্য এখানে কিছু প্লাগইন আছে যে এমন কিছু প্লাগইন যে আপনি একটা ধরেন প্লাগইন ডেমো হচ্ছে সাপোজ 3টা ABC, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি। তো আপনি কোনটা ইউজ করবেন থিম কোম্পানি জানে না। সো ৩টার জন্যই যে প্লাগইনগুলো দরকার সবগুলোকে একসাথে এখানে দেওয়া আছে। সো আপনি সবগুলোকে ইনস্টল দিবেন। দেওয়ার পর আপনার যদি মনে হয় যে না আপনি এ নামক প্লাগইনটাকে ইনস্টল দিবেন, তার মানে বি আর সি লাগতেছে, তার মানে বি আর সি এর জন্য যে প্লাগইনগুলো দরকার ছিল যেগুলো আপনি না জেনে ইনস্টল দিয়ে দিচ্ছেন, সেগুলোকে পরবর্তীতে অফ করে আর ডিলিট করে দিবেন, তাতে কোনো সমস্যা নেই বা থিম ভাঙার কোনো প্রবলেম নাই। সো আমরা এখান থেকে আর কিছু জিনিস যেমন এখানে একটু দেখেন দেখেন যেমন ইনভার্টো মার্কেট। ইনভার্টো মার্কেটটা কেন, এই প্লাগইনটা কেন আছে? কজ অফ আমরা থিমটা যেহেতু ইনভার্টো থেকে মার্কেট প্লেস থেকে কিনছি, যেখানে হচ্ছে থিম ফরেস্ট যেটা আমরা চিনি। সো ওইটার একটা প্লাগইন এখানে দেওয়া আছে সাপোর্টের জন্য। সো আমরা চাইলে এটাকে আনইনস্টল রাখতে পারি। তারপরে ডিলের যে একটা এটা থাকুক, পোস্ট কাউন্টার যেগুলো আছে, যেহেতু আমি জানি না কি লাগবে না লাগবে, সো এটা রাখলাম। আমি এটা জানি যে ইনভার্টো মার্কেট এটা আমার থিমের জন্য কোনো কাজের না, এটা হচ্ছে শুধুমাত্র আমার মার্কেট প্লেসটাকে চেনানোর জন্য যে হ্যাঁ ইনভার্টো মার্কেট বা ওই মার্কেট থেকে যদি আমি কোনো সাপোর্ট লাগে, তো সেই ক্ষেত্রে এই প্লাগইন থ্রুতে আমি ইজিলি এটাকে ঠিকঠাক মতো কাজটা চালাতে পারবো। দ্যাটস আর কিছু না। সো এখান থেকে ফার্স্ট অফ অল আমরা কি করবো, থিমগুলোকে ইনস্টল করবো। এখন মতো ইনস্টল হয় নাই। সো সবগুলো একসাথে সিলেক্ট করলাম, যেগুলো দরকার নেই সেগুলোকে সিঙ্গেল ম্যানুয়ালি ধরে ডিসিলেক্ট করে দিয়ে আমরা বাল্ক অ্যাকশন থেকে হচ্ছে ইনস্টল করে দিব অ্যান্ড অ্যাপ্লাই। থিম একটা একটা একটু করে, মানে থিম সাইজ এখন 6টা থিম হচ্ছে, তো থিম যদি বেশি প্লাগইন যদি বেশি হয় সেক্ষেত্রে বেশি সময় লাগবে।
সো আমার সবগুলা প্লাগইন এখানে অ্যাক্টিভেট শেষ। সো রিটার্ন টু রিকোয়ার্ড প্লাগইন ইনস্টলার এখানেও ব্যাক করতে পারেন, আইদার ডিরেক্টলি প্লাগইনে চলে আসতে পারেন। এখানে প্লাগইন থেকে ইনস্টল প্লাগইন, দ্যাট মিনস আমরা যে প্লাগইনগুলো ইনস্টল করলাম সেই প্লাগইনগুলোর লিস্ট ইনস্টল প্লাগইনের মধ্যে প্রেজেন্ট আছে এখন। সো এখানে দেখেন সবগুলো প্লাগইন এখানে চলে আসছে। সো এখানে এগুলো সব ইনস্টল করা, এখন অ্যাক্টিভেট করা হয়নি। যেটা অ্যাক্টিভেট করা যেখানে অ্যাক্টিভেট, যেমন এটা একটা প্লাগইন আগে থেকে অ্যাক্টিভেট করা। হ্যালো ডলি একটা প্লাগইন আছে, হ্যালো ডলি প্লাগইন এবং এই আকিসমেত অ্যান্টি স্পাম এটা হচ্ছে বাই ডিফল্ট প্লাগইন। এটা আপনি কোনো থিম দরকার নাই, ঠিক আছে? ডিরেক্টলি আপনি যখন একটা যখন একটা ওয়েবসাইটকে ইনস্টল দিতে যাচ্ছেন বা ইয়ে থেকে কি বলে সি প্যানেল থেকে যখন আমরা একটা ওয়ার্ডপ্রেস সিএমএস ইনস্টল দিলাম বা এরকম একটা বাই ডিফল্ট ডেমো একটা থিম ইনস্টল হয়েছে যেটা 2020 ছিল, ওই হিসাব করেই এখানে মোটামুটি আকিসমেটটা আর হ্যালো ডলিটা ইনস্টল হয়ে গেছে। সো হ্যালো ডলির কোনো দরকার নাই, হ্যালো ডলি কোনো কাজের প্লাগইন না। সো এটা জাস্ট নর্মাল একটা সিম্বলাইজ প্লাগইন। আকিসমেটটা দরকার আছে কজ অফ আমরা যখন এখানে কন্টেন্ট লিখবো, সো কন্টেন্টের মধ্যে আমার ভিজিটররা এসে কোয়েশ্চেন করতে পারে, কমেন্ট করবে। সো কমেন্টের মধ্যে কেউ যদি স্প্যাম কিছু করে যায় লাইক দ্যাট, সো স্প্যাম থেকে আমার ব্লগটাকে প্রোটেক্ট করার জন্য আকিসমেত অ্যান্টি স্প্যামটা কাজ করে। আর বাকি যে প্লাগইনগুলো ব্রেড ক্যাম্পস, এলিমেন্টর আর আইদার যেগুলো ছিল সবগুলো হচ্ছে আমাদের কাজে লাগবে। এখন আসেন একটা প্লাগইনের কথা আগে বলি। ব্রেড ক্রাম্বসের কাজ হচ্ছে আমাদের ওয়েবসাইটের নেভিগেশন বারের মধ্যে কারেন্ট লোকেশনের বা আমার যে ওয়েবসাইটের যে ব্রেড ক্রাম্বসগুলো স্টোরে একটা পোস্টে যদি যাই, সাপোজ এটা একটা পোস্ট, হ্যালো হ্যালো ওয়ার্ল্ড একটা পোস্ট। আমরা নর্মালি এই যে হ্যালো ওয়ার্ল্ডে আসছি, সো হ্যালো ওয়ার্ল্ডে আসার পর এর পেজটা পাচ্ছে না, আমি মেবি ডিলিট করে দিছি, হ্যাঁ। সো এখানে উপরের দিকে অনেক ইয়ে থাকে, যে আমি একটু দেখাই আমি পাই কিনা দেখি, একটা অবজেক্ট হাটে। আচ্ছা, এই যে উপরে দেখেন অবজেক্ট হাট, ল্যাপটপ গ্যাজেট, ল্যাপটপ অ্যাক্সেসরিজ, মাউস, দেন পার্সোনালাইজ ফর গেমিং। এই যে একটা ক্যাটাগরি আমার এখানে শো হচ্ছে যে অ্যাকচুয়ালি এই পোস্টটা কোন আন্ডারে, কোন ক্যাটাগরির আন্ডারে কোথায় গিয়ে পড়ছে, এই যে একটা দেখাচ্ছে, এইটা অন কাইন্ড অফ ব্রেড ক্রাম্বস। এই যে ব্রেড ক্রাম্বসটা আমার সামনে শো হচ্ছে, এইটা শো হওয়ার কারণে পেছনে এই ব্রেড ক্রাম্বস প্লাগইনটা দায়ী হবে, দেখাবে। এটা শুধুমাত্র আমার ওয়েবসাইটে দেখাবে তা না, এটা আবার আমাকে গুগল র্যাঙ্কিং আর গুগলের মধ্যে সার্পের মধ্যে একটা ইফেক্ট দেয় এই ব্রেড ক্রাম্বস। সো দুইটা কাজই আমার জন্য দরকার। এলিমেন্টর, দেখেন এলিমেন্টর হচ্ছে একটা পেজ বিল্ডার। পেজ বিল্ডার বলতে যে নর্মালি সাপোজ একটা ডেমো দেখাবো কিসে, হ্যাঁ আমার সাইটে এখনো ডেমো আছে, এটা আমি ঠিক করি নাই, এটা এখন চলতেছে আর কি, এটা একটু দেখাই। না এখান থেকে আমি তুলে দিছি, তো সরি, তুলে দিছি। মানে ব্যাপারটা হচ্ছে যে এই যে এরকম একটা পেজ, সো এই যে একটা পেজ, এই পেজটা নরমালি আমরা অনেকভাবে ক্রিয়েট করতে পারি। সো তার মধ্যে পেজ বিল্ডার ইউজ করে ক্রিয়েট করতে পারি। সো পেজ বিল্ডারের মধ্যে জনপ্রিয় একটা পেজ বিল্ডারের নাম হচ্ছে এলিমেন্টর, যেটাতে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে হচ্ছে একটা পেজ নিজের মতো করে কাস্টম করে বানাইতে পারি। আমরা চাইলে এটা না, এখন অবশ্য এই এলিমেন্টরটা একটু ভারী টাইপের প্লাগইন। সো এটার বদলে এখন যেটা আসছে সেটা হচ্ছে গুটেনবার্গ চলে আসছে, বিবি প্রেস আছে, এরকম অনেক ধরনের প্লাগইন আছে অ্যাকচুয়ালি একটা পেজ বিল্ড করার জন্য। ব্যাপারটা হয় কি যে এলিমেন্টরের কাজ হচ্ছে যে আপনি মোবাইল, ডেস্কটপ, ট্যাবলেট সব কিছুর উপরে ভ্যারি করে একটা রেসপন্সিভ একটা পেজ বানাতে পারেন নিজের মতো করে দেখে দেখে, হ্যাঁ, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে, কোনো কোডিং নলেজের দরকার নেই। এটা হচ্ছে এলিমেন্টরের কাজ। সো সব ওয়েবসাইটে যে এলিমেন্টর লাগে বা সব ওয়েবসাইট যে আপনি এলিমেন্টর দিয়েই বানাইতে হবে এমন কোনো কথা কিন্তু নাই, হ্যাঁ। কারণ এলিমেন্টর অনেক ভারী বা পেজ বিল্ডারগুলাই ভারী। সো ট্রাই করা উচিত যে যদি মোটামুটি কোডিং নলেজ থাকে সেক্ষেত্রে বিল্ডারগুলোকে ইউজ না করে উইদাউট বিল্ডার একটা ওয়েবসাইটকে রেডি করা। এরপর হচ্ছে পিক্সেল কোর, পিক্সেল ডিল, পিক্সেল ইম্পোর্টার, আর এগুলো সবগুলি পিক্সেল যে থিমটা আমরা ইনস্টল দিচ্ছি সেই থিমটাকে চালানোর জন্যই হচ্ছে এরা কাজে লাগতেছে। সো আমরা ইনস্টল দেওয়ার পর এগুলোকে সবগুলোকে ধরলাম, এখন এগুলোকে আমি জাস্ট অ্যাক্টিভেট করে দিব। সো অ্যাক্টিভেট অ্যান্ড অ্যাপ্লাই। অ্যাক্টিভেট করে দেওয়ার পর দেখেন আকিসমেটটা অটোমেটিক চলে আসছে, যে আমার ওয়েবসাইটে কে হচ্ছে স্প্যাম থেকে রক্ষা করার জন্য হচ্ছে আমার আকিসমেটকে সেট আপ করতে বলতেছে। তো আমরা আকিসমেট এখন কিছুই সেট আপ করবো না, কারণ আকিসমেট এখন ইনস্টল হয়েছে, দ্যাটস আকিসমেট আমরা পরে করবো। সো বাম পাশের একটু অবস্থা কিন্তু চেঞ্জ হয়েছে, এখন এলিমেন্টের আলাদাভাবে আসছে, থিম অপশন নামে একটা অপশন আসছে এখানে। তো এটা হচ্ছে আমার ওয়েবসাইট এখন অবস্থা। আমি একটু ড্যাশবোর্ডে ব্যাক করি, এখান থেকে ড্যাশবোর্ডে চলে যাই, আর এই পাশ থেকে যেটা আমাদের ওয়েবসাইট ছিল, এটা মূল ওয়েবসাইট, এটা রিলোড দিয়ে দেখি অ্যাকচুয়ালি ওয়েবসাইট ইন্টারফেসটা এখন কেমন অবস্থা। এখন হচ্ছে দেখতে এরকম দেখাচ্ছে, তাই তো? আগের থেকে একটু চেঞ্জ হয়েছে। আচ্ছা,
এখন পর্যন্ত পুরো শেপে আসে নাই কজ অফ আমরা এখন পর্যন্ত আমাদের তো স্ট্রাকচার আর ডেমো এটা আমরা এখন ইনস্টল করি নাই। সো যদি সাইট ওয়ার্ডপ্রেসের হয়ে থাকে, সাইট যদি শপিফাইতে ক্রিয়েট করা হয়, সো অবশ্যই একটা থিমের পর থিমের ডেমো ইম্পোর্ট করতে হয় যে একটা স্ট্রাকচার দেখতে অ্যাকচুয়ালি কেমন হবে। সো ডেমো ইম্পোর্টের প্লাগইনও থাকে। সো আমরা প্লাগইন কিন্তু ডেমো ইম্পোর্টে ইনস্টল করছিলাম, প্লাগইন এখানে ছিল। সো প্লাগইন দিয়ে থাকার কারণে আমরা এখন কথা হচ্ছে এই যে ডেমোটা ইম্পোর্ট করব, এই ডেমো ইম্পোর্ট কথাটা অনেকভাবে থাকতে পারে। অনেকভাবে থাকতে পারে বলতে থিম ওয়াইজ এটা অ্যাকচুয়ালি ভ্যারি করে। যে কোনো থিম এরকম আসতে পারে যে আপনি দেখবেন যে ডেমো ইম্পোর্ট জাস্ট এরকমই লেখা, ডেমো ইম্পোর্ট। কোনো জায়গায় থাকতে পারে ইম্পোর্ট ডেমো, এরকমও থাকতে পারে। আর কোনো জায়গায় মানে অন ক্লিক ডেমো, অন ক্লিক ডেমো বা থিমের যে নাম সাপোজ মনে করেন পিক্সেল, হ্যাঁ, সো পিক্সেল, সরি, পিক্সেল ডেমো ইম্পোর্ট বা পিক্সেল ডেমো, মানে এক একটা নামে থাকতে পারে। বা ডেমো, ডেমো ইম্পোর্ট, ডেমো এই কথাটা, ডেমো কথাটা থাকবে। সো এখন খুঁজে দেখতে হবে যে কোথায় থাকে বলতে মানে আহ, যেমন এখানে আমরা যদি বসি অ্যাপিয়ারেন্সে যখন ব্যাক করি, দেখেন অ্যাপিয়ারেন্সে যদি কিছুক্ষণ আগ পর্যন্ত কিছু মানে এই কথাটা ছিল না, রুবি ইম্পোর্ট ডেমোজ এই কথাটা কিন্তু ছিল না। বাট আমরা এখন অ্যাপিয়ারেন্সে এই অপশনটা পাচ্ছি। দ্যাট মিনস আমরা থিমের প্লাগইনটাকে ইনস্টল দেওয়ার পরে যাচ্ছে এই অপশনটা কেন আসছে বা কি জন্য আসলো, আসার কারণটা হচ্ছে আমি যদি এখন আবার একটু প্লাগইনে ব্যাক করি, আমি একটু ইন ডিটেল বলার ট্রাই করতেছি একটু স্যার। এই যে দেখেন এখানে যে পিক্সেল ইম্পোর্টার অন ক্লিক ইম্পোর্ট ডেমো ফর দিস থিম, এই যে প্লাগইনটা, এই প্লাগইনটা ইনস্টল করছি বিধায় আমাকে ডেমো ইম্পোর্ট করার জন্য অ্যাপিয়ারেন্সের এইখানে এই রুবি ইম্পোর্ট ডেমোজ এই কথাটা আসতেছে। আচ্ছা, ইম্পোর্ট ডেমো বা আমি যদি রুবি বাদ দিই, যে ডেমো ইম্পোর্ট করার যে অপশনটা এটা আমার কই আসতেছে, অ্যাপিয়ারেন্সের মধ্যে আসতেছে। কোনো থিম পাবেন যেটা কিনা দেখবেন যে অ্যাপিয়ারেন্সের মধ্যে এরকম ইম্পোর্ট করার অপশন নাই। সেটা হয়তো এরকম থিম অপশন নামে কোনো একটা অপশন থাকতে পারে। এই থিম অপশনের ভেতরে হয়তো বা কোথাও ডেমো ইম্পোর্ট করার অপশন থাকতে পারে, বা উপরের দিকে থিমের নাম থাকতে পারে, হইতে পারে। বা কখনো সেটিংস থেকে খুঁজে পাবেন যে ডেমো ইম্পোর্ট করেন। যেমন এই দেখেন ব্রেড ক্যাম্পসের এটা সেটিংসের আন্ডারে চলে আসছে, আকিসমেত সেটিংসের আন্ডারে চলে আসছে। সো কোথায় আছে একটু খুঁজে দেখতে হবে। থিমও যেটা ভ্যারি করে এবং ডিফারেন্ট পজিশনে থাকতে পারে। যে আমার এই পিক্সেল থিম হিসাবে হচ্ছে আমার ডেমোটা ইম্পোর্ট করার জন্য অ্যাপিয়ারেন্সের আন্ডারে এই যে রুবি ইম্পোর্ট ডেমোস এটার আন্ডারে আছে। সো আমি এখান থেকে গিয়ে হচ্ছে আমি ডেমোটা ইম্পোর্ট করব। এই তো আমাদের ডেমো ইম্পোর্ট করার জন্য অপশন আসছে। এখানে আমরা দেখেন অনেক ধরনের ডেমো আছে এবং এখানে ডেমোতে দেওয়া আছে যে অ্যাকচুয়ালি ওয়েবসাইটের ডিজাইন ও স্ট্রাকচারটা কেমন হবে, এবং প্রত্যেকটা ডেমোর একটা করে নাম থাকে, যারা অ্যাকচুয়ালি ডিজাইন করে তারা নাম দিয়ে রাখে। তো তাদের মধ্যে আবার কিছু রিকমেন্ডেশন প্লাগইন আছে যে এই থিমটা মানে এই থিমের মধ্যে যদি এই ডেমোটাকে চালাতে চান, ডেমোর নাম কি, রেসিপি কনসেপ্ট, এটা নিয়ে দেখতে এই যে এখানে লোগো থাকবে, হোম আইকন, এখানে মেনু বার থাকবে, এবং এখানে একটা স্লাইডার থাকবে, এখানে একটা অ্যাড থাকবে, এবং এরপর এরকম নরমালি যাবে। এই তো। সো এটা এরকম হবে দেখতে হোম পেজটা। সো এই ডেমোটাকে যদি আমরা পিক্সেলের মধ্যে ইউজ করতে চাই থিমের মধ্যে, সেক্ষেত্রে আমার কুকিজের জন্য কুকিজ প্লাগইন লাগবে, যেটা ইনস্টল করা নাই, ইনস্টল করতে হবে। তারপর হচ্ছে ব্রেড ক্যাম্পসের জন্য ইনস্টল করা আছে, পজিটিভ অ্যাকাউন্টে ইনস্টল করা আছে, অথ অ্যান্ড টুইটার ফিড ডেভেলপার এইটা হচ্ছে অপশনাল। এগুলো সবই কিন্তু এই দুটো কিন্তু অপশন, এটা রিকমেন্ডেড। হ্যাঁ দেখেন এটা রিকমেন্ড। একটা হচ্ছে রিকমেন্ডেড প্লাগইন, একটা হচ্ছে অপশনাল প্লাগইন। যেগুলো আমাদের অপশনাল প্লাগইন সেগুলো দরকার নেই, এগুলো ইনস্টল না করলেও চলবে। এখন কন্ট্যাক্ট ফ্রম 7 এইটা রিকমেন্ড হইলো আপনি যদি মনে করেন যে না আমি আমার ওয়েবসাইটের সাথে কাউকে কন্ট্যাক্ট করতে দিব না, আমি কোনো কন্ট্যাক্ট পেজ রাখবো না। সো কোনো দরকার নেই কন্ট্যাক্ট ফ্রম 7, কোনো দরকার নেই। সো আপনার কি দরকার নেই এটার উপর ডিপেন্ড। আপনি যদি বলেন যে না আমার ওয়েবসাইটে কুকিজ ধরবে না, সেক্ষেত্রে কুকিজও আমার দরকার নেই। এখানে ব্যাপারটা এমন না যে ডেমো ইম্পোর্ট করতে গিয়ে এই থিম যেহেতু বলতেছে ইনস্টল প্লাগইন, মানে এই প্লাগইনগুলো রিকোয়ার্ড, দ্যাট মিনস এগুলোকে ইনস্টল করতেই হবে, এছাড়া হবে না। ব্যাপারটা এমন না, এগুলো ছাড়াও আপনি থিম এটা ডেমো এটা চলবে। কজ এই প্লাগইনটা বা এই থিমটা চালানোর জন্য যতটুকু এসেনশিয়াল যে প্লাগইন একদম দরকারি কম্পালসারি, এগুলো থিম অ্যাক্টিভেট করার সাথে সাথেই হয়ে গেছে। এখন এগুলো যেগুলো দেখাচ্ছে এগুলো এটাকে একটু ভালো রেসপন্সিভে নেওয়া, সরি ভালো একটা পারফর্মে নেওয়ার জন্য বা আরো কিছু অপশন এক্সট্রা অ্যাড করার বেনিফিটেড হিসাবে হচ্ছে এটা আমার কাছে আসতেছে। সো এখানে অনেকগুলা প্লাগইন আছে, বা সরি অনেকগুলো ডেমো আছে। যেমন এটা ফ্যাশন রিলেটেড ডেমো, এটার স্ট্রাকচার আরেক রকম।
এটার মধ্যে আবার ই-কমার্স ইউজ করতে পারেন। ই-কমার্স মানেই হচ্ছে যে আমার এখানে ব্যবসার বেচা কেনার একটা ব্যাপার। দ্যাট মিনস ইউজার হয়তো বা এই থিমটা যদি আমি ইনস্টল দিই, সরি এই ডেমোটা যদি আমি ইনস্টল দিই, সেক্ষেত্রে এখানে ইউজাররা ডিরেক্টলি এখান থেকে আমার প্রোডাক্ট পারচেস করতে পারবে। এবং এটাকে পারচেজের ব্যাপারটা যখন আসে, যে ইউজার পারচেস করতে পারে, পেমেন্ট করার গেটওয়ের একটা ব্যাপার থাকে, তখন অ্যাকচুয়ালি ই-কমার্সটা লাগে। ই-কমার্স সাইটের জন্য অ্যাকচুয়ালি ই-কমার্স কাজে লাগে, এছাড়া ই-কমার্স কোনো কাজে লাগে না। এরপর যেটা ডিল, সরি টেকনোলজি রিলেটেড একটা কনসেপ্ট, দেন এখানে ট্রাভেল রিলেটেড একটা কনসেপ্ট আছে। ট্রাভেল রিলেটেড যদি কেউ ব্লগ করতে চায়, লাইফস্টাইল রিলেটেড একটা আছে, দেন ফটোগ্রাফি রিলেটেড, বেবি কনসেপ্টের উপর আছে, ব্লগার যাদের থাকে রিলেটেড, ওয়ার্ক পোর্টফোলিও লাইক দ্যাট, পার্সোনাল প্রোফাইল যদি যেটা বলেন আমরা, পার্সোনাল প্রোফাইল যেটা আমরা বুঝি, হ্যাঁ, ব্লগ সাইট সেটাও হতে পারে। সো ওয়ার্ক পোর্টফোলিও সাইট হিসেবে এটা ক্রিয়েট হতে পারে, বা ফুড কনসেপ্ট, গ্যাজেট, ডিল কনসেপ্ট, দেন ফ্যাশন, তারপরে বেবি কি এটা এটা হচ্ছে ফ্রিবি কনসেপ্ট। এরপর হচ্ছে স্পোর্টস রিলেটেড কনসেপ্ট, দেন হচ্ছে আরবি লেখার জন্য যদি, বা আরবি ভাষার জন্য যদি ওয়েবসাইট হয়, সেক্ষেত্রে আমাদের আরটিএল দরকার, মানে লেফট টু রাইট টু লেফট। তো এই কনসেপ্ট এখানে করা আছে। ডক্টর কনসেপ্ট, সরি ডেকোর কনসেপ্ট, বিউটি কনসেপ্টের উপরে আছে, মেডিকেল কনসেপ্টের উপরে আছে, ইয়োগা কনসেপ্ট, মার্কেটিং কনসেপ্ট, অ্যাপ্লিকেশন কনসেপ্ট, গেম কনসেপ্ট, টিউটোরিয়াল। ভাই বহুত ডেমো এটার মধ্যে আছে, অনেক ডেমো, মিলিটারি ডেমো, হাবি জাবি, ক্রিপ্টোকারেন্সি ডেমো, মানে ডেমোর অভাব নাই এই থিমটার মধ্যে, মানে এই থিমের মধ্যে প্রচুর ডেমো আছে। So যেইটা আপনার ভাল লাগে, বা যেইটা যে নিশের উপর আপনার হওয়া উচিত, বা এখন ফ্যাক্ট এটা না যে ভাই এটার মধ্যে তো আমার হচ্ছে, আমি তো অন্য একটা নিশ নিব, এটার মধ্যে তো আমার এই নিশ নাই। শূন্য ভাই, নিশের ব্যাপারটা কথা না, কথা হচ্ছে যে যেখানে একটা নাম দিয়ে রাখছে ডেমোর, এবং প্রত্যেকটা আলাদা একটা স্ট্রাকচার ক্রিয়েট করে রাখছে। এখন আপনার যেই স্ট্রাকচারটা ভালো লাগে, বা যেইভাবে আপনার ওয়েবসাইটকে সাজাতে চান, আপনি সেটাকে এখানে ইম্পোর্ট করে ওইটা নিয়ে অ্যাকচুয়ালি কাজ করেন। দ্যাটস ইট, আর কিছুই না। সো সিম্পল। এখন এখান থেকে আমি কোনটা দিব সেটা ডাউট ফিল করতেছি, আপনাদের এতগুলো দেখাইলাম। সরেন আমরা একটা ট্রাভেল রিলেটেড একটা কাজ করব। সো ট্রাভেল রিলেটেড আমরা ওয়েবসাইট রেডি করব। সো ট্রাভেল কোথায় গেল, বিউটি, মেডিকেল, ইয়োগা, মার্কেটিং কনসেপ্ট, তারপর হচ্ছে স্যার মার্কেটিং কনসেপ্টে দিব, স্যার মার্কেটিং করবো, সো মার্কেটিং রিলেটেড যাবে। সো মার্কেটিং কনসেপ্টে এখানে এখন একটা অপশন, সিলেক্ট কন্টেন্টের মধ্যে যে অল ডেমো কন্টেন্টের ব্যাপারটা হচ্ছে যে এই ডেমোর ভিতরে যত ধরনের ড্যামি পোস্ট আছে, ড্যামি পেজ আছে, ড্যামি উইজেট আছে, সব কিছু একবার ইম্পোর্ট করে দিবে। আপনি শুধু এগুলোকে দরকার নাই যেটা, সেটাকে ডিলিট করে আপনার জিনিস বসাবেন, বাকি ওর মতো ফাংশনের মধ্যে থাকবে। এখন যদি বলেন যে না আমি এটা করবো না, আমি ম্যানুয়ালি বসে বসে করবো একটা একটা, যেমন আমি কন্টেন্ট দরকার নাই, আমার শুধু থিম, উইজেট আর অনলি পেজগুলো দরকার, পোস্ট, ইমেজ, মিডিয়া বলতে ড্যামি ইমেজগুলা, ফটোগুলা, এগুলা দরকার নেই, এগুলো আমি আমার মতো করে আপলোড করবো, দেন আপনি রাখতে পারেন। আর যদি বলেন যে না আমি সব দরকার, দেন সব, আমার সব দরকার, সো সবগুলা নিলাম, জাস্ট ইম্পোর্ট ডেমো, ওকে। একটু সময় নিবে, ও ডেমোটা এটা ইনস্টল করে দিবে, 100% হওয়া যাওয়ার পর 0% স্টার্ট হইলো, ডেমো ইম্পোর্ট কমপ্লিট, ঠিক আছে। সো ডেমো যেহেতু কমপ্লিট, ওয়েবসাইটটাকে আরেকবার রিলোড দিই এখন। এই হচ্ছে এখন ওয়েবসাইটের অবস্থা আফটার ইম্পোর্টেড দ্য ডেমো। এই তো এরকম হচ্ছে আমাদের ওয়েবসাইটে দেখতে হবে, যেখানে আমার এটা হচ্ছে আমার ওয়েবসাইটের ফুটার এরিয়া, যেখানে ফুটার এরিয়া দেওয়া আছে, এখানে আমার কপিরাইটের ব্যাপারগুলো আছে, এখানে ক্যাটাগরি ওয়াইজ ইমেজ দেওয়া আছে, পোস্ট করা আছে, ডেমো, সবই এখানে ডেমো পোস্ট। সো আমরা যেগুলো করবো, এগুলো হচ্ছে এই পোস্টগুলো আমরা ডিলিট করে দিতে হবে, আমাদের পোস্ট এখানে আসবে। বাট এই ডেমো পোস্টগুলো এখানে, বা ড্যামি পোস্টগুলো আমি কেন রাখলাম, বা আমরা কেন রাখলাম, সেটা হচ্ছে যে আমি যেন এটাকে যখন এডিট করব, এডিট করার আগে আমি যেন বুঝি যে অ্যাকচুয়ালি এর স্ট্রাকচার আর ডিজাইনটা অ্যাকচুয়ালি কেমন, বা আমি যদি ডিজাইন করি তাহলে এই যে পোস্টগুলোর মধ্যে যখন আমার পোস্টগুলো আসে, তাহলে দেখতে অ্যাকচুয়ালি কেমন হবে, আগে থেকে একটা ওভারভিউ পাওয়া। এখন আমি যদি এখানে ড্যামি কন্টেন্টগুলোকে অ্যাড না করতাম, তাহলে আমার কাছে একটা ক্লিয়ারেন্স আসতো না যে অ্যাকচুয়ালি আসলে এখানে কীভাবে যাচ্ছে, বা পোস্টগুলো কীভাবে হবে, বা আমার পোস্টগুলো কীভাবে দেখবে বা দেখা যাবে, এই ব্যাপারটা হয়তো বা আসতো না, ক্লিয়ার হইতো না। সো দ্যাটস ওয়াই। সো এইখানে আমাদের টোটাল ওয়েবসাইট, যেখানে আমাদের হোম পেজ, অ্যানালাইটিক্স, রিসোর্সেস, এসইও টুল, ব্লগ, সো এইগুলো আবার নিচে সাব রিলেটেড, যে হাউ টু বিকাম ডেটাবেস মার্কেটিং ম্যানেজার, আর মার্কেটিং টাইমলাইন্স, এগুলো আলাদা আলাদা পোস্ট এখানে আছে। রিসোর্সের এখানে আলাদা হচ্ছে সাবলাইন আছে। দেন সাপোজ আমি যেরকম অবজেক্ট হাট যে ওয়েবসাইটটা আপনাদের যেটা পরিচিত আছেন, যেটার সাথে এবার সাইট বাম এই পাশে একটা আবার মেনু বার আছে। তো অবজেক্ট হাট ডট কমে যেটা আপনারা কাজ করছেন অলরেডি,
তো ওইটার যে থিম এটাও একই থিম, মানে ওইটার ডেমো আর এটার ডেমোটা একটু আলাদা, বাট থিম একই জিনিস। সো অবজেক্টের সাথে যাদের ইন্টারফেসের সাথে পরিচয় আছে তারা এটার সাথে পরিচয় হওয়ার কথা। সো এখন মূলত আমাদের কাজ হচ্ছে যে যেহেতু আমাদের থিম ইনস্টল করা কমপ্লিট, আমরা যেটা করব, ইমেজগুলো ক্লিয়ার না কেন, ওটা নাকি দেখতে এরকম জানি না। ডেমো ইম্পোর্টের হওয়ার পর আমরা এখন নেটের জন্য এরকম লাগতেছে। মেবি এটাকে এডিটের জন্য চলে যাব। এখন দেখেন আমরা যখন এখানে আসছি এবং এখানে যখন, যেহেতু আমি অ্যাজ এ অ্যাডমিন হিসাবে এখানে আমি লগ ইন করা আছি মানে এডিট প্যানেলে, এখান থেকে দেখেন এডিট উইথ এলিমেন্টর, দ্যাট মিনস এই যে হোম পেজ, আমরা এখন কই আছি .com, দ্যাট মিনস আমরা হোম পেজে আছি। সো হোম পেজের মধ্যে আমরা এটাকে, এই পেজটাকে আমরা এলিমেন্টর দিয়ে এটাকে ডিজাইন করা হয়েছে। সো আমরা এটাকে এলিমেন্টর দিয়ে করতে পারি। এখানে প্রত্যেকটা ডেমো, প্রত্যেকটাই যে এলিমেন্টর দিয়ে করা ব্যাপারটা কিন্তু এমন না। যেমন অবজেক্টর যেটা আপনারা কাজ করতেছেন ওইটার ডেমো ছিল মেবি ডিলটা, হ্যাঁ এইটা ছিল ডেমো। এটা কিন্তু আবার এলিমেন্টর দিয়ে করা না, এটা আবার আলাদাভাবে করা, আলাদা ডেমোতে করা, মানে মানে কোনো পেজ বিল্ডার ইউজ হয় নাই, এটা বাই ডিফল্ট করা আছে। আবার এটা আবার এলিমেন্টর দিয়ে করা আছে। আমাকে যে এলিমেন্টর দিয়ে করতে হবে ব্যাপারটা এমনও না, আমি চাইলে উইদাউট এলিমেন্টর দিয়েও করতে পারি। তো এখন প্রথমত কথা হচ্ছে, যখন আমি ওয়েবসাইট ডিজাইনে যাচ্ছি, ওয়েবসাইট ডিজাইনে যাওয়ার আগের প্রথম কাজ হচ্ছে এই যে উপরের মেনু বার আর নেভিগেশন বারের যে আমার মেনু বারে কী কী থাকবে সেগুলোকে সেট আপ করে ফেলা, বা কী কী থাকবে সেগুলোকে ফিক্স করা। এখন মেনু বার আমরা কেমনে বানাই, সাধারণত আমরা কি কি বানাবো সেটা আপনার উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি আপনি কি লিখবেন, কি সার্ভিস দিবেন, বা আপনি কি নিয়ে অ্যাকচুয়ালি ব্লগিং করতে চান। অরেভার আপনার এটা, আপনার সম্পূর্ণ আপনার মাইন্ডসেট, আপনার গ্রোথ। আমি যদি এখানে আমার দিক থেকে কথা বলি, এটা কি থিম, মার্কেটিং টাইপের। সো আমি যদি আমার এটাকে ডিজাইন করি, সেক্ষেত্রে মেনু বারে যেগুলো আগে থাকবে সেগুলো কিছু ফিক্স করতেছি। আগে থাকবে হোম পেজ, হোম পেজের পরে আমি যেখানে রাখবো সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং সাপোজ। আবার ডিজিটাল মার্কেটিং এর ভিতরে অনেক কিছুই হয়, ডিজিটাল মার্কেটিং এর ভিতরে আবার এসইওটাও ঢোকে, বাট আমি এসইওর কথা আলাদা রাখবো। সো আমি রাখলাম এসইও আলাদা, আলাদা রাখলাম। এরপরে আমি যেটা রাখলাম সেটা হচ্ছে, যেহেতু সবকিছু মার্কেটিং রিলেটেড, এবার ধরেন সাপোজ আমি রাখলাম হচ্ছে প্রোগ্রামিং, সাপোজ প্রোগ্রামিং। তারপরে আমি যেটা রাখতে পারি এখানে এসইও, প্রোগ্রামিং, এরপরে মার্কেটিং এর মধ্যে এগুলো আমার ইনিশিয়ালি থাকবে। এখন ডিজিটালের মধ্যে অনেক কিছু হয়, ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কি কি হতে পারে, লাইক দ্যাট ফেসবুক মার্কেটিং, তারপরে হচ্ছে যে কিরকম হতে পারে গুগল অ্যাডস আর গুগল মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, এ ধরনের অনেক ধরনের থাকতে পারে। আমি কি চাচ্ছি যে নর্মালি কি হয় যে অবজেক্ট হাটে যেটা আপনারা ডেমো দেখছি, যদি আমরা ওইরকম করতে যাই, সাইটটাকে বানাতে চাই, মেনু বারের মধ্যে আমরা যেটা পাইছি যে হোমের পরে ছিল টপ 10। আমরা যদি টপ 10-এর মধ্যে যদি কার্সর রাখতাম, সেক্ষেত্রে তো টপ 10-এর এর আন্ডারে যেগুলো ছিল, যে লাইক দ্য টপ 10 মোবাইল, টপ 10 ল্যাপটপস, আর টপ 10 মোটরসাইকেল, টপ 10 কার, এই ব্যাপারগুলো আসতেছিল। তারপর যদি বলতাম যে ল্যাপটপ অ্যান্ড গ্যাজেট, সেটা হয়তো ল্যাপটপ আসতো, ল্যাপটপের আন্ডারে আবার আরও সাব ক্যাটাগরি আসতো। এরকমটা যদি চাই সেক্ষেত্রে ডেফিনেটলি আমাদের একটা স্ট্রাকচার দাঁড় করানো উচিত। তো আমি ধরেন এরকমই চাচ্ছি যে ডিজিটাল মার্কেটিং যেটা আছে, ডিজিটাল মার্কেটিং এর মধ্যে, মানে ডিজিটাল মার্কেটিং উপরে মেনু বারে থাকবে, ডিজিটাল মার্কেটিং এর উপরে যদি কার্সর যায় সেক্ষেত্রে আসার কথা হচ্ছে ফেসবুক মার্কেটিং, ফেসবুক মার্কেটিং দেন তারপর আসার কথা হচ্ছে গুগল অ্যাডস, গুগল অ্যাডস আসার কথা। তারপর আসার কথা মনে করেন সাপোজ কি আসার কথা, ইউটিউব মার্কেটিং। তারপরে ধরেন আসার কথা হচ্ছে সিপিএ মার্কেটিং, রাখলাম। এগুলো আমার ডিজিটালের মধ্যে রাখলাম। এরপর আসেন এসিওর ভিতরে আমি কিছু রাখতে চাচ্ছি, কি কি রাখলাম, ধরুন এসিওর ভিতরে আমি রাখলাম হচ্ছে ট্রেডিশনাল এসিও। তারপর আমি রাখলাম হচ্ছে লোকাল এসিও, বা এর ভিতরে আমি আরো ক্যাটাগরি করলাম হচ্ছে ই কমার্স এসিও আমি রাখতে পারি।
আবার এসির মধ্যে ধরেন আমি আবার রাখলাম যে গুগল মাই বিজনেস প্রোফাইল আর জিএমবি যেটা ছিল, যেটা নাম চেঞ্জ করে এখন যেটা হয়েছে জিবিপি। তো গুগল মাই বিজনেস প্রোফাইল এরকম হইতে পারে। প্রোগ্রামিংয়ের ভিতরে ধরেন যে নিয়ে আসলাম যে সাপোজ ওয়েবসাইট ডেভেলপমেন্ট এর ভিতরে নিয়ে আসলাম, মনে করেন যে আমরা লারাভেল নিয়ে আসলাম, তারপর নিয়ে আসলাম পাইথন নিয়ে কাজ করব, সো এটা রাখলাম। তারপর প্রোগ্রামিংয়ের মধ্যে আর কিছু না রাখি, এরপরে ধরেন যে আসলাম আহ, অন্যান্য মার্কেটিং পলিসি যদি কিছু থাকে, ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করতে পারি, বিটকয়েন, ইথেরিয়াম, সাপোজ আমরা কাজ করব। সো এইরকমভাবে আগে হচ্ছে আপনি আপনার মেনু বারটাকে ক্রিয়েট করে নেবেন। মেনু বারটা ক্রিয়েট করার পরে হচ্ছে আমরা মেনু বারটা বানাবো। এখন মেনু বার ২-৩ ভাবে ক্রিয়েট করা যায়, হ্যাঁ? সাধারণত এই যে আমরা যে এখানে মেনু বারের মধ্যে যে অপশনগুলো দেখতেছি, এগুলোর প্রত্যেকটা কিন্তু একটা ক্যাটাগরি। দ্যাট মিনস আমি যখন একটা পোস্ট করতেছি, এই যে একটা পোস্ট করতেছি লাইক দ্যাট ম্যাট্রেস, বা এখানে কাস্টম গেমিং, এই যে বা যে বেস্ট ল্যাপটপ আন্ডার 50,000 ইন্ডিয়া, এই যে পোস্টগুলো হচ্ছে এগুলো একটা ইন্ডিভিজুয়াল একটা ক্যাটাগরির আন্ডারে হচ্ছে। এগুলো কিন্তু একটা পেজ না, এগুলো জাস্ট সিম্পল একটা আর্টিকেল। এই আর্টিকেলের কোনো একটা ক্যাটাগরির আন্ডারে ক্রিয়েট করা হয়েছে। সো আমরা যখন মেনু বার ক্রিয়েট করতে যাচ্ছি লাইক দ্যাট, এই যেখানে হোম অ্যানালিটিক্স এগুলো যা আছে, এগুলো আমার একটা পেজও হইতে পারে, এগুলো কোনো একটা কাস্টম লিঙ্কও হইতে পারে, আবার এগুলো কোনো একটা নর্মালি ক্যাটাগরিও হইতে পারে। সো আগে আমরা যেটা করব যে আমরা এইখান থেকে সাধারণত কোনটা কোনটা পেজ আগে বুঝতে হবে স্যার। হোম এটা হচ্ছে একটা পেজ, এর ছাড়া ডিজিটাল মার্কেটিং একটা ক্যাটাগরি, হোম এসইও একটা ক্যাটাগরি, প্রোগ্রামিং একটা ক্যাটাগরি, এবং এর ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে যাদেরকে আমি সাব ক্যাটাগরি হিসেবে রাখতে চাচ্ছি এরাও একটা ক্যাটাগরি। দ্যাট মিনস আমি যখন লিখবো, সাপোজ আমি ট্রেডিশনাল এসইও নিয়ে লেখালেখি করবো, সো আমি যে ওই ট্রেডিশনাল এসইও নিয়ে যেটা লিখলাম সেটা ট্রেডিশনাল এসইওর আন্ডার ক্যাটাগরির আন্ডারে টেক্সট। সো ক্যাটাগরি, সো পেজ ক্যাটাগরি আলাদা। এখন পেজ তাহলে কি কি হয়? পেজ হয় হোম, হোম হচ্ছে একটা পেজ। আমি আবার একটু লিখছি, সো পেজ কাদের বা পেজ কিভাবে চিনবো, এগুলো হচ্ছে ক্যাটাগরি, উপরে এগুলো ক্যাটাগরি, হোমটা বাদে। সো পেজের মধ্যে কি কি থাকে? পেজের মধ্যে যেটা হোম, হোম হচ্ছে একটা পেজ। তারপরে থাকতে পারে ধরেন যে কন্ট্যাক্ট আস, এটা একটা পেজ। এরকম তারপর তো হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন, সাপোজ এইটা একটা পেজ। বা প্রাইভেসি পলিসি, এগুলো হচ্ছে পেজ সাধারণত ক্রিয়েট হয়, যেটা কিনা আমি যদি একদম ফুটারের দিকে একটু আমার এই ওয়েবসাইটের দিকে যাই, যেমন হোম, এটা হচ্ছে রিসোর্সেস, এটা নর্মালি যাচ্ছে কিওয়ার্ড প্ল্যানার, এখানেও নাই, আমি একটু এখানে দেখে পাই কিনা, রাখছি কিনা একটু দেখি। যেমন এখানে অ্যাবাউট আস, ডিসক্রিমিনেট, তারপর হচ্ছে প্রাইভেসি পলিসি, কন্ট্যাক্ট আস, তারপর হচ্ছে রাইট ফর আস অ্যান্ড আর্ন মানি, এগুলো হচ্ছে একটা পেজ। যে পেজের মধ্যে, পেজ সাধারণত কোনটা হয় যে একটা পেজের মধ্যে একটাই কন্টেন্ট আছে, ব্যাপারটা এরকম। ক্যাটাগরি যেটা হয় যে একটা ক্যাটাগরির আন্ডারে একাধিক কন্টেন্ট আছে। পার্থক্য হচ্ছে পেজ আর ক্যাটাগরির মধ্যে এইটা। সো ফার্স্ট অফ অল আমরা যখন এইটাকে ডিজাইন করতে চাচ্ছি, সো এদেরকে সরাই দিব। সো এরা কোথায় আছে, এদেরকে কোথায় পাবো? এদের ক্যাটাগরিতে গেলে পাবো। সো নর্মালি ক্যাটাগরি কাদের আন্ডারে হয় দেখেন, একটা হচ্ছে পোস্ট, এইটা হচ্ছে আমার পেজ। সো পোস্ট আর পেজ দুটাই আলাদা, ঠিক আছে? সো আমরা দেখেন ক্যাটাগরি যদি আসি, ক্যাটাগরি অনেক টাইপের ক্যাটাগরি। পোস্টের জন্য একটা ক্যাটাগরি অপশন, আপনি গ্যালারির কথা চিন্তা করেন, গ্যালারির জন্য আলাদা ক্যাটাগরি আছে। পোর্টফোলিওর জন্য চিন্তা করেন, পোর্টফোলিওর ক্যাটাগরি আছে। তো অ্যাকচুয়ালি মেনু বারে যে ক্যাটাগরিগুলো থাকে সেগুলো সাধারণত পোস্টের আন্ডারে, কারণ আমরা তো কী করবো, আমরা এখানে পোস্ট করতে যাচ্ছি। সো পোস্টের আন্ডারে হচ্ছে আমরা ক্যাটাগরি ক্রিয়েট করব। এখানে যাবো পোস্ট, দেন পোস্ট থেকে ডিরেক্টলি ক্যাটাগরি, আগে ক্যাটাগরি বানাবো। দেখেন এখানে আগে থেকে অ্যানালাইটিক্স, রিসোর্সেস, এসইও টুলস অ্যান্ড সোশ্যাল, এই কয়েকটা ক্যাটাগরি আগে থেকে ক্রিয়েট করা ছিল, যেটা যেখানে ছিল অ্যানালাইটিক্স, রিসোর্সেস, এসইও টুলস, এগুলো আগে থেকে ক্রিয়েট করা ছিল ক্যাটাগরি, এই যেখানে। সো এদেরকে ধরলাম অ্যান্ড ডিলিট করে দিই, দরকার নেই, আমরা ক্যাটাগরি বানাবো। ওকে ফাইন। সো আনক্যাটাগরাইজ যেটা, এটা বাই ডিফল্ট এটা থাকেই, এটা এটা কিছু করা যাবে না। এখন আসেন, হোম তো সাধারণত আমার পেজ, তাই না? সো হোমের পরে সাধারণত ক্যাটাগরিতে কি যাবে? হোম পেজ, এটাকে আমার ক্যাটাগরি না। সো ক্যাটাগরি কই থেকে শুরু? ডিজিটাল মার্কেটিং, এটা আমার একটা ক্যাটাগরি। সো চলেন ডিজিটাল মার্কেটিং নামে একটা বানাইলাম, ডিজিটাল মার্কেটিং। সো কপি করলাম নামটা,
এই যে পাশে অ্যাড নিউ ক্যাটাগরি, এখান থেকে আমরা ক্যাটাগরিতে নাম দিলাম। স্লাগ হচ্ছে আমার ইউআরএল, কিচ্ছু করার দরকার নেই। আর প্যারেন্ট ক্যাটাগরি মানে এই ক্যাটাগরির মাদার ক্যাটাগরিকে ডিজিটাল মার্কেটিংয়ে কি কারো আন্ডারে কিনা, সহজ কথা, ডিজিটাল মার্কেটিং কারো আন্ডারে কিনা। ডিজিটাল মার্কেটিং কিন্তু কারো আন্ডারে না, ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে অন্যান্য লোকজন আছে, ডিজিটাল মার্কেটিং একাই। সো প্যারেন্ট ক্যাটাগরি নান, স্লাগ কিছু দিব না, কজ অফ আমরা নাম যেটা রাখছি স্লাগে এটাই নাম অটোমেটিক্যালি নিয়ে নিবে। So, কিচ্ছু দিব না, অ্যাড নিউ ক্যাটাগরি করে দিলাম। এই ডিজিটাল মার্কেটিং আমার ওপেন হলো এবং স্লাগ অটোমেটিক ডিজিটাল মার্কেটিং ক্রিয়েট করে, স্লাগ মিন্স ইউআরএল ক্রিয়েট করে নিছে। এখন কি বলতেছিলাম, বলতে চাচ্ছিলাম যে ফেসবুক মার্কেটিং যে ক্যাটাগরিটা আছে এটা কার আন্ডারে যাবে, এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর আন্ডারের ক্যাটাগরি। দ্যাট মিনস এ হচ্ছে আমার ফেসবুক মার্কেটিং দিচ্ছি কার আন্ডারের ক্যাটাগরি, প্যারেন্ট ক্যাটাগরি। এখন এখানে সিলেক্ট করে দিব যে এই ফেসবুক মার্কেটিংটা কার আন্ডারে যাচ্ছে, ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে থাকবে কে, ফেসবুক মার্কেটিং। সিলেক্ট করে দিলাম অ্যাড নিউ ক্যাটাগরি। এই ডিজিটাল মার্কেটিং কার আন্ডারে গেল, একটা মাইনাস চিহ্ন দিয়ে দেখেন ফেসবুক মার্কেটিং হয়েছে কার আন্ডারে, ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে। এখন যদি আবার বলি যে আমার এখন এটা হচ্ছে, তারপরে একটা একটা করে দিয়ে দিই গুগল অ্যাডস, তারপর ফেসবুক ইউটিউব মার্কেটিং, এগুলোকে একটা একটা করে দিয়ে দিব আর কি। সো এটা কার আন্ডারে, ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমার ইউটিউব মার্কেটিং, সাপোজ ইউটিউব মার্কেটিং। সো ইউটিউব মার্কেটিং কার আন্ডারে যাওয়ার কথা, ইউটিউব মার্কেটিং যাওয়ার কথা হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে। সো দিলাম। এরপর কি আছে, সিপিএ মার্কেটিং। সো রাখি সিপিএ মার্কেটিং, সিপিএ মার্কেটিং, এটাও ডিজিটাল মার্কেটিং আন্ডারে যাবে। সো ডিজিটাল মার্কেটিং। এরপরে কি আছে, এসইও। সো লিখলাম এসইও। এখন দেখেন এসইও কিন্তু কারো আন্ডারে না, এসইও হচ্ছে নিজে একটা ক্যাটাগরি যার আন্ডারে সাব ক্যাটাগরি থাকবে। সো তখন যখন আমি একটা ক্যাটাগরি দিচ্ছি যেটা মেইন ক্যাটাগরি, তখন আমি প্যারেন্ট ক্যাটাগরিকে আবার নান করে দিচ্ছি। দ্যাট মিনস এসইও কারো আন্ডারে না, নান করে দিয়ে ক্যাটাগরি। তো এসইও অ্যাড হইলো এখানে। এবং ডিজিটাল মার্কেটিং কিন্তু আলাদা আছে এখন পর্যন্ত, এই যে ডিজিটাল মার্কেটিং তার আন্ডারে এরা, এসইও আলাদা হয়ে গেল। তো এসইওর আন্ডারে কি রাখছিলাম, এসইওর আন্ডারে আমরা রাখছিলাম হচ্ছে ট্রেডিশনাল এসইও। ফাইন। সো ট্রেডিশনাল এসইও এটা কার আন্ডারে, ট্রেডিশনাল এসইও, ট্রেডিশনাল এসইও হচ্ছে এসইওর আন্ডারে। সো এসইও কে সিলেক্ট করলাম প্যারেন্ট ক্যাটাগরি, এবং প্যারেন্ট ক্যাটাগরির আন্ডারে কে থাকতেছে, ট্রেডিশনাল এসইও। অ্যাড নিউ ক্যাটাগরি। সিম্পলি ট্রেডিশনাল এসইও এখন এসইওর আন্ডারে অ্যাড হইলো। ঠিক সিমিলারলি আমাদের কি অ্যাড হচ্ছে আবার, লোকাল এসইও, রাইট। সো আমাদের লোকাল এসইও আমাদের এখানে অ্যাড হইলো। সো লোকাল এসইও যখন আবার অ্যাড হচ্ছে, লোকাল এসইও কার আন্ডারে, এসইওর আন্ডারে। সো অ্যাড নিউ ক্যাটাগরি, লোকাল এসইও আসছে। তারপর এরকমভাবে আরও আছে কত, কী কী আছে, গুগল মাই বিজনেস প্রোফাইল এটা দিলাম। সো এটাকে আমি এখানে রাখলাম এবং এটাও এসইওর আন্ডারে থাকতেছে। সো এসইওর আন্ডারে তারপর কি আছে, তারপর হচ্ছে আমার ই কমার্স এসইও। সো ই কমার্স এসইও এইখানে, অ্যান্ড অ্যাড নিউ ক্যাটাগরি। শেষ, কমপ্লিট। এরপর একটা কি আছে, প্রোগ্রামিং আছে, সিম্পল। সো প্রোগ্রামিংকে আমি অ্যাড করি। প্রোগ্রামিং আবার কারো আন্ডারে না। সো প্রোগ্রামিং আবার নান করে দিয়ে প্রোগ্রামিংকে অ্যাড করলাম। প্রোগ্রামিং এর আন্ডারে হচ্ছে ওয়েবসাইট ডেভেলপমেন্ট। সো ওয়েবসাইট ডেভেলপমেন্টকে রেখে এখন আমি প্রোগ্রামিংকে ধরে দিব যে প্রোগ্রামিং এর আন্ডারে কে যাবে, ওয়েবসাইট ডেভেলপমেন্ট যাবে। সিম্পলি লারাভেলও যাবে। সো লারাভেল যাচ্ছে কার আন্ডারে, প্রোগ্রামিং এর আন্ডারে। তারপর হচ্ছে পাইথন যাচ্ছে, পাইথন দিলাম, অ্যান্ড এটাও প্রোগ্রামিং এর আন্ডারে। এই সবগুলা ক্যাটাগরি এভাবে যতগুলা আপনার মেনু বারে ক্যাটাগরি হওয়া উচিত সবগুলাকে আপনি এখানে অ্যাড করবেন। কমপ্লিট, এখানে কোনো কাজ নাই। এরপর আসলাম পেজে আসলাম কেন, পেজে আসবো তো এই জন্যে যে আমার এখানে কিছু পেজ থাকবে যেগুলো আমার দরকার নেই, সেগুলোকে এখানে বসায় রেখে লাভ নেই, এগুলো ডিলিট করে দিব। যেমন বুকমার্ক, এটা আমি রাখবো না। তারপর হচ্ছে হোম মার্কেটিং, মানে এটা হচ্ছে আমার রুবি কম্পোজার বা মেইন পেজ, যেটা সরি মার্কেটিং, আচ্ছা এটা ফ্রন্ট পেজ দিয়ে রাখছে, মানে মার্কেটিং এলিমেন্টর, যেহেতু মার্কেটিং এলিমেন্টর দিয়ে রাখছে ফ্রন্ট পেজ হিসাবে, এটা আরেকটা পেজ হোম মার্কেটিং। এটা হচ্ছে উইদাউট, এটা একটা স্ট্রাকচার। আমি ভিউটা একটু দেখাই, দেখেন তাহলে ক্লিয়ার হবেন। যেটা কি দিলাম, হোম মার্কেটিংটা ওপেন করতেছি। সো হোম মার্কেটিংয়ের কিন্তু একটা হোম পেজই, দেখেন হোম অ্যান্ড ব্লগ দিয়ে এই যে একটা স্ট্রাকচার, এটা একটা স্ট্রাকচার। এই সেম স্ট্রাকচারটাই কিন্তু আবার এখানেও ছিল, যে এটা এলিমেন্টর দিয়ে, যেটা যে এটাও আমি ভিউ করি একই স্ট্রাকচার, বাট পার্থক্য হচ্ছে যেটা এলিমেন্টর মার্কেটিং লেখা আছে ফ্রন্ট পেজে এলিমেন্টর, এই পেজটা হোম পেজটা এলিমেন্টর দিয়ে বানানো,
আর এইটা অ্যাকচুয়ালি এলিমেন্টর ছাড়া বানানো, এলিমেন্টর দিয়ে বানানো না। এই যে এটা স্ট্রাকচার কিন্তু সেম, দেখেন একই রকম হোম পেজ। এটা একটু দেখি, এই যে হোম ব্লগ, এটাও সেম একই রকম স্ট্রাকচার, একই মেনু, হোম আর ব্লগ, এখানেও হোম আর ব্লগ। সো এখন আপনার যদি মনে হয় যে না ভাই আমি হচ্ছে এলিমেন্টর ইউজ করব না, তাহলে এলিমেন্টরটাকে ডিলিট করে দেন। ডিলিট করে দিয়ে এটাকে ফ্রন্ট পেজ হিসেবে আমরা কাউন্ট করে দিব। আর যদি মনে হয় না এলিমেন্টর থাকবে, আমি হোম এন্ড মার্কেটিংটাকে ডিলিট করে দিব, এলিমেন্টর আমি ইউজ করবো, সো এলিমেন্টর থাকবে। সো এরপরে ব্লগ একটা পেজ আছে, অ্যান্ড বুকমার্ক পেজ আছে, স্যাম্পল পেজ আছে, এদেরকে আমি রাখবো না। সো ধরেন এটাকে রাখবো না, একে আমি হোম পেজ হিসেবে রাখবো, একই হোম মার্কেটিং, এটাকে আমি হোম পেজ রাখবো, এলিমেন্টর আমি ইউজ করবো না। এটাকে বাদ প্রাইভেসি পলিসির ড্রাফট হিসেবে আছে, এখনো পাবলিশ করা হয় নাই, সো এটা দরকার নাই, এটা পরে করব। সো যাদের দরকার নাই, এরকম যাদের যাদের দরকার নাই, এদেরকে আমরা করে দেবো। ব্লক পেজটাকে আমরা রাখবো না, সো এটাকে আমরা আউট করে দিব, দিয়ে সিম্পলি মুভ টু ট্রাশ অ্যান্ড অ্যাপ্লাই। শুধু একটা পেজ আছে, হোম পেজটা, ঠিক আছে? এইটাকে জাস্ট আমরা এডিট করে দিব, হোম মার্কেটিং, এবং এটা হচ্ছে মেইন পেজ। টেমপ্লেট হচ্ছে দেখেন এখানে এলিমেন্টও দিয়ে বানাতে পারতাম। রুবি কম্পোজার হচ্ছে এখানে যে রুবি কম্পোজার লেখা, এই রুবিটা হচ্ছে এই পিক্সেল থিমেরই বাই ডিফল্ট একটা আহ, অংশ আর কি, যেটা দেওয়া আছে। এটা হচ্ছে হোম মার্কেটিং। স্লাগে এটা হোম মার্কেটিং দেওয়া ঠিক হবে না, সো স্লাগ হবে নর্মালি, এটা কোনো স্লাগ হবে না, এটা নর্মালি হোম পেজে ফ্রন্ট পেজ হিসেবে ইউজ করব। আমি ইউজ করতেছি ফ্রন্ট, নো প্রবলেম। তো এটা করলাম, এন্ড যদি একটু ভিউ যাই, এখন একটু ভিউ দেখি। সো হোম পেজ হচ্ছে এইটা, বাট এখনো এখনো একটা জিনিস ব্যাপার আছে, সেটা হচ্ছে আমরা সাধারণত কি যাব, হোম পেজ কোনটা হবে, হোম পেজ হবে হচ্ছে সাপোজ academy.amrobinSEO.com, জাস্ট ক্লিক করলেই হোম পেজটা আসবে। বাট আমার এখানে আসতে হোম পেজ স্ল্যাশ হোম, দ্যাট মিনস এটা আলাদা একটা পেজ হিসেবে আছে, এটা এখন ফ্রন্ট পেজ হিসেবে কাউন্ট হয় নাই। যদি ফ্রন্ট পেজ হিসেবে কাউন্ট হতো, তাহলে যে হোমের পাশে এই পাশে ফ্রন্ট পেজ লেখাই থাকতো, এবং মানে লেখা থাকতো আর কি, হরেভার। সো আমরা এটাকে হোম ফ্রন্ট পেজ দেখি বানাইতে পারি কিনা। তার আগে এখানে দেখে নিই কোনো সেটিংসের ব্যাপার আছে কিনা, একটু দেখে নিই। তো যদি ফ্রন্ট পেজ বানাইতে হয়, কিভাবে বানাইলাম, ফ্রন্ট পেজ বানানোর জন্য আমরা ডিরেক্টলি কিন্তু সেটিংস থেকে হচ্ছে রিডিং থেকে হচ্ছে আমরা এটাকে ফ্রন্ট পেজটাকে সিলেক্ট করে দিচ্ছি যে কোথায় পোস্ট হবে ফ্রন্ট পেজ। তো যাই হোক, এখন আমরা যদি একটু মানে সব শেষ, এখন আমরা মেনু বারটা ক্রিয়েট করবো। সো মেনু বার ক্রিয়েট করার জন্য, মেনু বার বলতে আমরা মেনু বার বানাইছি, মেনু বার বানাইছি বলতে আমরা ক্যাটাগরি বানাইছিলাম, আর পেজ তো অলরেডি দুইটা আছে, যার মধ্যে একটা হোম পেজ আমার এখানে আছে। সো আমার এটাকেও দরকার নেই, এটাকে ট্রাস্টে দিয়ে দিই, আমার একটাই পেজ থাকবে। এরপর পেজ যদি এই যে কন্ট্যাক্টাস পেজ, প্রাইভেসি পলিসি পেজ, যেগুলো ফুটারে থাকে, এগুলো যদি লাগে পরে বানাবো। সো অ্যাপিয়ারেন্স, সিম্পলি অ্যাপিয়ারেন্স, অ্যান্ড অ্যাপিয়ারেন্স থেকে হচ্ছে যে মেনুজে যাই। এখানে দেখেন এই যে সিলেক্ট এ মেনু টু এডিট, এখানে ফুটার কলাম 1 থেকে নিয়ে 2 অ্যান্ড মেইন মেনু দেওয়া আছে, তিনটা মেনু ক্রিয়েট করা আছে, ঠিক আছে? সো মেইন মেনুটা হচ্ছে একদম হেডারে যেটা থাকে, লাইক দ্যাট, এই যে হেডারে যেটা ছিল আমাদের, এটা ছিল আমাদের মেইন মেনু। সো আমরা এখান থেকে মেইন মেনুটা ধরে নিব, এখান থেকে মেনু সিলেক্ট করতে হবে, যেটাকে আমরা মেনু স্ট্রাকচারে যেখানে যেটা আসছে, যে মেনুর মধ্যে যে অপশনগুলো বসাবো, সেটা বসানোর জন্য আগে মেনু সিলেক্ট করে দেবো। সো মেইন মেনুকে ধরলাম, অ্যান্ড এখান থেকে সিলেক্ট, মেন মেনুটা আমাদের সামনে লোড হয়ে আসছে। আমরা চাইলে এই যে হোম পেজ ইনভ্যালিড এগুলো আছে, আমরা চাইলে এগুলো ডিলিট করে দিতে পারি, যে মেনু ডিলিট, আমরা ডিলিট করে দিয়ে করতে পারি, আবার নতুন করে করতে পারি। আমি ডিলিট করে দিয়ে নতুন করে করতেছি আপনাদের জন্য। সো কীভাবে করা লাগে সেটা দেখাচ্ছি, একবারে হয়ে যাবে। সো ডিলিট মেনু, এরপর আমার যত ফুটার মেনু সব ডিলিট করে দিচ্ছি, একদম মেনু বারটাই ডিলিট করে দিয়ে নতুন করে মেনু বানাচ্ছি। এটাও ডিলিট, এই মেনু বারটাও ডিলিট, এটাও ডিলিট। সো এখন দেখেন মেনুতে সব ডিলিট করে দেওয়ার সময় পরে আমি এখানে একটা মেনু বানাবো। সো এই যে মেনু নেম, সো ধরেন মেনু নেম দিলাম হচ্ছে মেন মেনু বলতে একদম উপরে যেটা থাকবে, যে যে হোম অ্যানালিটিক্স, এটা হচ্ছে আমার মেন মেনু। সো মেন মেনুতে মেনু রাখলাম, অ্যান্ড মেনুটা কই, ডিসপ্লেটা কই হবে, মানে এই যে মেনুটা যে বানাবো, এটা কই লোকেটেড করব, এটা লোকেশন হবে মেন মেনুতে। আর নিচে আছে টপ বার মেনু,
ফুটার মেনু। টপ বার মেনুটা কি? টপ বার মেনুটা হচ্ছে নরমালি এই যে মেনু আছে এটার উপরে এরকম কালো রঙের, এখানে যে কালো বারটা দেখতেছেন, এই যে এই কালো বারটা, এখানে তো এটা আমি লগ ইন করা দেখে কালো বার আসতেছে, কিন্তু এই মেনুগুলারই আবার এরকম ছোট করে চিকন করে এই যে উপরে যে কালো বার এরকম আরেকটা বার হিসাবে আসবে, এটা হচ্ছে টপ বার মেনু। মানে মেনুর উপরে যে আরেকটা মেনু থাকবে সেটা হচ্ছে টপ বার মেনু। সো আমার টপ বার মেনু দরকার নেই, আমার এই মেন মেনুটা কোথায় লোকেট করবে? মেন মেনুতে লোকেট করবে, দ্যাট মিনস এই জায়গাতে লোকেট করবে। সো মেন মেনুটাকে সিলেক্ট করে ক্রিয়েট মেনু করে দিলাম। সো মেইন মেনুটা বানাইলাম। এখন কথা হচ্ছে এই মেইন মেনুর মধ্যে কি কি থাকবে? মেনুটা যে বানাইলাম কি কি থাকবে? সো ডেফিনেটলি পেজ থাকবে। দেখেন কি কি আছে অ্যাড মেনু আইটেমস এর মধ্যে, এখানে দেখেন পেজ। আমরা চাইলে পোস্টগুলোকেও মেনুর মধ্যে রাখতে পারি, আমরা চাইলে কাস্টম লিঙ্ক মেনুর মধ্যে রাখতে পারি, আমরা চাইলে ক্যাটাগরিকে মেনুর মধ্যে রাখতে পারি। সো ফার্স্ট অফ অল আমার পেজ থাকবে, হোম পেজটা তো ডেফিনেটলি সবার প্রথমে থাকবে। সো হোম পেজ সিলেক্ট করলাম, অ্যাড টু মেনু। এই যে হোম আমার এখানে অ্যাটাচ হয়ে গেল, ঠিক আছে, এই যে হোম আসছে। এরপর আমার কি দিব? ক্যাটাগরি আমরা অ্যাড করছিলাম, সো ক্যাটাগরি থেকে এই ভিউ অল, তাহলে ভিউ অলে দিলে এই যে সবগুলো ক্যাটাগরি আমার এখানে আসছে। আপনি কিন্তু চাইলে সবগুলোকে সিলেক্ট অল করে দিয়ে এই আনক্যাটাগরাইজ তো আমাদের কখনো দরকার হয় না, সো একে আমি আনসিলেক্ট করে দিয়ে বাকি সবাইকে একসাথে ধরে নিলাম, ধরে অ্যাড টু মেনু করে দিই। দ্যাট মিনস এরা সব চলে আসছে। বাট কথা হচ্ছে দেখেন একটু স্ট্রাকচারটা বুঝছেন, হোমের পরে ডিজিটাল মার্কেটিং এবং এরপরে হচ্ছে নর্মালি কি যাচ্ছে, এরপরে যাচ্ছে হচ্ছে প্রোগ্রামিং, তারপরে হচ্ছে আমাদের এসইও থাকার কথা, তাই তো? এরকমভাবে সাপোজ আমাদের আছে এবং এর আন্ডারে যা যা থাকা দরকার এভাবেই এখানে আমি রাখছি। তো ভালো কথা, মেনুটা সেভ করে দিই। অ্যান্ড আমরা আমাদের ওয়েবসাইটটা একটা ভিজিট দিই এখন। এখন দেখেন আমার কিন্তু নিচে নিচে থাকা দরকার ছিল, মানে ডিজিটাল আর মার্কেটিং আন্ডারে সিপিএম মার্কেটিং, ফেসবুক এরা থাকার, কিন্তু এভাবে না এসে একসাথে সিরিয়াল ধরে সব চলে আসছে। বাট এটা তো আমার দরকার ছিল না, তাহলে এটা কেন হইলো? এখন একটু মেনুতে আবার ব্যাক করি। দেখেন মেনুতে আমার সব সমান সমান লাইনে আছে, মানে হোম ডিজিটাল মার্কেটিং সমান সমান আছে। এখন তাহলে কি করা উচিত? আমি কি চাচ্ছিলাম যে ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে এই ফেসবুক মার্কেটিং থাকবে। এই যে ডিজিটাল মার্কেটিং এর থেকে একটু টান দিয়ে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি এদেরকে, জাস্ট নর্মালি ভেতরে ঢুকলাম। দ্যাট মিনস ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে হচ্ছে, ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে হচ্ছে ফেসবুক মার্কেটিং, সিপিআই মার্কেটিং, যার যার যেখানে পজিশন যেখানে রাখতে চাচ্ছেন তাকে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে টান দিয়ে বসায় দেন। এবার প্রোগ্রামিং ঠিক সিমিলার, আমরা লারাভেলকে ঢুকিয়ে দিচ্ছি এখানে। তারপর হচ্ছে পাইথন যাচ্ছে, ওয়েবসাইট ডেভেলপমেন্ট যাচ্ছে। আমরা ওয়েবসাইট ডেভেলপমেন্টকে সবার উপরে রাখলাম, তারপর লারাভেল, তারপর পাইথন। ঠিক সিমিলারলি এরপর হচ্ছে কি আমাদের এসইও। এসিওর আন্ডারে যাচ্ছে হচ্ছে ই কমার্স, তার আন্ডারে যাচ্ছে গুগল মাই বিজনেস পেজ। ধরেন গুগল মাই বিজনেসকে পরে দিব, লোকাল এসইওকে মাঝখানে নিয়ে আসলাম, বা তারও আগে সবার উপরে ট্রেডিশনাল এসইওকে নিয়ে আসলাম। এখন যদি মনে হয় যে না, পুরো এসিওর যে সেকশনটা আছে, এই যে সেকশনটা এসিও সহ, এসিওর সহ এসিওর আন্ডারে যা কিছু আছে সবাইকে অ্যাকচুয়ালি কোথায় নিয়ে যাওয়া উচিত? সবাইকে নিয়ে যদি প্রোগ্রামিং এর উপরে, মানে প্রোগ্রামিং থাকবে সবার শেষের দিকে। সো ধরলাম, ধরে ডিরেক্টলি প্রোগ্রামিং এর এখানে এসে আমি একে ছেড়ে দিলাম। তাহলে কি হলো? ডিজিটাল মার্কেটিং এর পরে এসইও আসছে, এসইওর পরে হচ্ছে প্রোগ্রামিং আসছে এবং তাদের সাব মেনু হিসেবে এখানে রয়ে গেছে। কোথায় লোকেট করব? মেন মেনুতে। আবার সেভ করে দিই। সেভ করার পরে এখানে আরেকটা রিলোড দিই ফাইনালি। এখন আমার মেনু বার ফাইনালি ওকে। সো হোম, ডিজিটাল মার্কেটিং, এসইও, প্রোগ্রামিং। সো ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে ফেসবুক মার্কেটিং, গুগল অ্যাডস, সিপিএম মার্কেটিং, ইউটিউব মার্কেটিং। এসইওর আন্ডারে টেকনিক্যাল, ই কমার্স, এই আর প্রোগ্রামিংয়ের আন্ডারে এতেই, যাদেরকে আমি রাখতে চাচ্ছিলাম সবাই এখানে এখন চলে আসছে। সো মেনু বার ক্রিয়েশন কমপ্লিট। সিমিলারভাবে আপনি যদি ফুটার মেনু তখন ক্রিয়েট করতে হবে। সো আমাদের ফুটার মেনু ডিলিট করে দিয়েছিলাম, এখানে যে এখানে কিন্তু আর কিছু নাই, এই যে ফুটার এখানে আর কিছুই নেই, সব জায়গাটা এমটি হয়ে আছে। সো ফুটার মেনু বানাইতে হবে। সো ফুটার মেনু তো কিছু জিনিস থাকবে, কিছু না কিছু তো থাকবে। তো আমরা এখন এটা ছিল মেইন মেনু বানানো ছিল, এখন আমাকে আরেকটা মেনু বানাইতে হবে যেটার নাম হবে ফুটার মেনু, যেটা ফুটারে থাকবে। সো এখানে আবার আসবো ক্রিয়েট নিউ মেনু। এখন যদি বলেন যে না মেইন মেনুটা কি আমি উপরের দিকেও দেখাবো, যেটা আমি অলরেডি দেখায় রাখছি, তাই না, এই যে উপরে, এবং এটাকে আবার নিচেও দেখাবো, দ্যাট মিনস এই ফুটার এখানেও দেখাবো, তাইলে আপনি এখান থেকে সিম্পলি এই ফুটার মেনু থেকেও সিলেক্ট করে দিতে পারেন। তাহলে এই মেনুটাই উপরে মেইন মেনুতে থাকবে, এইটা আবার চাইলে ফুটার মেনুতে থাকবে। যেমন সেভ করি। সম্পূর্ণ কাস্টমাইজেশন আর ডিজাইন আপনার চিন্তা ভাবনার উপরে
অ্যাকচুয়ালি আপনি জিনিসটাকে কিভাবে সাজাতে চান, কিভাবে প্রেজেন্ট করতে চান। সো প্রেজেন্টেশন ডিপেন্ডস অন ইউ। আচ্ছা, উইজেট লাগাই নাই, উইজেটের কারণে মেবি এখানে আসে নাই, বাট মেনুতে আমাদের অ্যাড হয়েছে। এটা উইজেট লাগাই দিলে এখানে চলে আসবে, উইজেটটা এখানে অ্যাড হয় নাই। হোয়াট এভার, একটু এখানে আসি, আমি এটাকে উইথড্র করে দিই, উইথড্র করে সেভ দিই, আর উপর আমরা নতুন একটা ফুটার মেনু ক্রিয়েট করব। তো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, যে মেন মেনু যেমন আমরা ক্রিয়েট করছি ঠিক সিমিলার ওয়েতেই আপনি ফুটার মেনু ক্রিয়েট করবেন। এখানে ক্রিয়েট এ মেনু, মেনু থেকে মেনুর নাম দিবেন ফুটার মেনু, এবং ফুটার মেনুতে যেগুলো যেগুলো আপনার রাখা দরকার সেগুলো হচ্ছে আপনি এখানে মানে রেখে দিতে হবে আর কি, ঠিক আছে? তো যাই হোক, মেনু বার ক্রিয়েট কমপ্লিট করার পরে এখন আসেন ডিজাইনের উপরে। ডিজাইনের মধ্যে আর তেমন তো কিছু নাই। এখন যদি নর্মালি আমি বলি যে এখান থেকে হচ্ছে বাকি ডিজাইনের মধ্যে এই যে পিক্সেলের যে লোগো চেঞ্জ করতে হবে, তারপরে হেডার সেকশনের কথা যদি বলি আর কি, দেন ধরেন যে আমি এই যে এখানে সোশ্যাল বারে যেগুলো সোশ্যাল মিডিয়া যেই বার ইগুলো আছে, অপশনগুলো আছে, এগুলো আমি রাখতে চাই না। এখানে বুক মার্ক একটা অপশন আছে, সার্চ একটা আইকন আছে, এখান থেকে সার্চ করে যায়, সাবস্ক্রাইব নাও একটা অপশন আছে, এদেরকে আমি রাখতে চাই না, এদেরকে তুলে দিব। বা আমি এই যে মাঝখানে এই যে একটা অপশন আসছে পিক্সেল ব্লগ নামে একটা ব্যানার না কি আসছে, এটাকে তুলে দিব। এই কাজগুলো আমরা সব করব এখন এই থিম অপশন থেকে একটা একটা করে। সো থিম অপশন থেকে জেনারেল সেটিং দিয়ে শুরু হবে, বাকি সবগুলো ফাংশন ধরে ধরে আপনাকে কাজ করতে হবে। দ্যাট মিন্স দেখেন, যেমন এইখানে যদি একটু ডেমো আগেতে যায় আর কি, ডেমো বলতে এটা একটা পোস্ট সাপোজ, সো আমি এই পোস্টটাতে যাই, এ তো হোম পেজ, দেন হচ্ছে একটা পোস্টের পেজে যাই। তো যখন আমি পোস্ট করতেছি, পোস্টটা অ্যাকচুয়ালি কিভাবে আসতেছে, পোস্টটা এখান থেকে শুরু হয়েছে, নিচে বাম পাশে দেখেন শেয়ার করার অপশন আছে, তারপর রিড নেক্সট নামে একটা অপশন আছে, তারপর এখানে কন্টেন্ট আসছে, কন্টেন্টের পরে এখানে তো নর্মালি বাটনগুলো অ্যাড করছে আর কিছুই না। দেন এরপরে এই যে হোয়াট ইউর রিয়াকশন নামে একটা প্যানেল আছে, এখানে ইউজার চাইলে আমাকে রিয়াকশন দিতে পারে এই পোস্টের উপরে। তারপর হচ্ছে এই পোস্টটাকে শেয়ার করার জন্য আবার অপশন দিছে, তারপর কমেন্ট করার জন্য অপশন দিছে, এই পাশে নেক্সট আর্টিকেল আর প্রিভিয়াস আর্টিকেল পড়ার জন্য অপশনস আছে। এরপরে নিচের দিকে আছে হচ্ছে সিম্পল আর ইউমে, তারপর হচ্ছে কন্টিনিউ যাচ্ছে, দেখেন আমার শেষ হয় নাই, এখান থেকে কিন্তু একটা পেজে শেষ হয়ে যাওয়ার কথা, আমি পোস্টে আসছি, এখানে পোস্ট শেষ, এই পোস্ট শেষ, তারপর এরপর ফুটার এরিয়া আসা যাওয়ার কথা, বাট ফুটার এরিয়া না এসে এখানে যেটা চলতেছে সেটা হচ্ছে একদমই ইনফিনিটির মতো চলতেছে, যে একটা টেক্সট দেওয়ার পরে নতুন আরেকটা কন্টেন্ট চলে আসছে, বেস্ট বাউট 12 সিআরএম সফটওয়্যার, আরেকটা কন্টেন্ট চলে আসছে অটোমেটিক্যালি। এই কন্টেন্টটা যখন আমি পড়তেছি, এই কন্টেন্ট শেষ, এরপরে আরেকটা কন্টেন্ট চলে আসে, বাট আমি তো এটা চাই না, তাহলে আমার ফুটার কই, আমি তো ফুটারই খুঁজে পাবো না। এই যে কন্টেন্ট এখান থেকে লোড হয়ে আবার নতুন কন্টেন্ট চলে আসছে, মানে ইনফিনিটি কন্টেন্ট চলতেছেই, কন্টেন্ট চলতেছে, কন্টেন্টের শেষ নাই। সো এগুলোকে অফ করা, যদি এরকম হয় যে না একটা পোস্ট মানে একটাই পোস্ট, এটার পর পোস্ট শেষ হলে নিচে ফুটার এরিয়া থাকবে। So, যা যা আপনার কাস্টমাইজ করা দরকার সব আমরা কাস্টমাইজ করব হচ্ছে এখান থেকে, থিম অপশনস থেকে শুরু করে আর কি। সো থিম অপশনে ক্লিক করি, এই সেটিংটা বা এই কাস্টমাইজেশন আর ডিজাইনটা দুইভাবে করতে পারেন। এক হচ্ছে এই থিম অপশনসে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে যে অপশনগুলো আছে, এখানে এখানে সব ইন ডিটেল সব অপশন আছে, তো এখান থেকে দেখে 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 একটা একটা করে ঠিক করতে হবে। আইদার যেটা করতে পারেন বা করতে পারেন আপনারা বা করতে পারি আমরা, সেটা হচ্ছে আমি একটু হোম পেজে যাই। So, এখান থেকে এখন যদি থিম অপশন আসি, প্রথমে টুল টিপস। সো টুল টিপসের ক্ষেত্রে হচ্ছে মানে আমরা যখন কোনো একটা আইকনে যাব, সেই আইকনটার একটা লাইক দ্যাট, এই যে আইকনে যাচ্ছি, এখানে টুলটার নাম কি, নিচে চলে আসছে ফেসবুক, এটার নাম কি টুইটার, এটার নাম স্কাইপি। এই যে নামটা আমাকে চিনাইয়া দিচ্ছে, এই নামটা চিনাইয়া দেওয়ার কাজটা হচ্ছে টুল টিপসের কাজ। সো আমরা এটা অফ করে দিলে ওইটা আর বলবে না। তারপর হচ্ছে গিফট সাপোর্ট, মানে গিফট আমরা চিনি এটা। তারপর ব্যাক টু টপ বাটন, এটা অন করা আছে, এটার কাজটা কি, সাপোজ এই যে আমি এখানে স্ক্রল করতেছি, এই যে আমি আমার এখানে স্ক্রল করতেছি, স্ক্রল করলে এখানে একটা বাটন আসছে একদম নিচে দিকে, আমার কার্সর ফলো করেন, এই যে এখানে একটা বাটন টপ বাটন, মানে আমি যদি এই বাটনটা একবারে ক্লিক করে ডিরেক্টলি আমাকে লোড করে টপে নিয়ে আসবে। এখন আমি যদি বলি যে না আমি টপ বাটনটা এখানে রাখবো না, সেই ক্ষেত্রে আমি এখান থেকে টপ বাটনটাকে ব্যাক টু টপ বাটন অফ করে দিব। তারপর হচ্ছে iOS বুকলেট আইকন, দেন হচ্ছে ইউআই বুকলেট আইকন, সেগুলো যদি আপনার থাকে, মেট্রো ইন্টারফেস যদি থাকে বা আইফোন বেসিসের উপর যদি কাজ করতে চান, সেক্ষেত্রে এটা কাজ করেন, আয়দার দরকার নাই, সিম্পলি সেভ চেঞ্জ করে দেন এখান থেকে।
তারপর হচ্ছে লোগো। লোগোর ক্ষেত্রে আসেন, লোগোর ক্ষেত্রে আমরা অনেক টাইপের লোগো, মানে এই থিমটার উপরে অনেক টাইপের লোগো। দ্যাট মিনস এখানে যে এখন যে ইন্টারফেস আমরা আছি, এটা আছি হচ্ছে আমরা ডেস্কটপের মধ্যে। সো ডেস্কটপের একটা ইন্টারফেস। নর্মালি আমি একদম এখন যখন স্ক্রল করতেছি, স্ক্রল করলে আমরা কি পাই? স্টিকি মেনু পাই। যেমন এই যে স্টিকি মেনু আসছে। তো স্টিকিতে একটা লোগো থাকতে পারে, আবার উইদাউট স্টিকি একটা লোগো থাকতে পারে। আবার ফোনে যখন কেউ ভিজিট করবে তখন আরেক ধরনের লোগো থাকতে পারে। সো সব কিছুর উপর ডিপেন্ড করে এখান থেকে হচ্ছে আমার লোগো সেটিংটা। এটা হচ্ছে মেইন সাইট হেডার লোগো, মেইন সাইটের কি হবে। তারপর মেইন সাইট রেটিনা লোগো। এরপর হচ্ছে মোবাইলের জন্য হেডার লোগো। এরপর হচ্ছে স্টিকি নেভিগেশন লোগো। স্টিকি বিনস, এই যে স্ক্রল করলাম, স্ক্রল করে হালকা উপরে যাচ্ছি এবং আমার মেনু বারটা আসতেছে স্টিকি মেনু বার, তখনও যে আমার লোগোটা শো হচ্ছে, এইটার লোগোটা কি হবে। দেন স্টিকির রেটিনা লোগো কি হবে। তারপর হচ্ছে লোগো যদি আমার মানে ট্রান্সপারেন্ট হয়, তার সেক্ষেত্রে কি লোগো হওয়া উচিত। আমার লেফট সেকশনের লোগো কি হওয়া উচিত। লেফট সেকশন লোগো বলতে মোবাইলের জন্য কি ধরনের লোগো হওয়া উচিত। তারপর হচ্ছে ফুটারে যে একটা লোগো থাকার কথা। এই যে আমি যে একদম সাইডে ফুটারে যাই, যেখানে ফুটারে একটা লোগো আছে, সো ফুটারের লোগো আসবে কিনা। বা আমি যদি লোগো ইউজ না করে আমি যদি টেক্সট জাস্ট নাম দিয়ে রাখি যে হ্যাঁ হ্যাঁ নাম হচ্ছে ওয়েবসাইটের নাম এইটা, লোগো ইউজ করছে টেক্সট বেসড লোগো, সো টেক্সটের ফরম্যাট কি হবে, টেক্সটের ফ্রন্টের ফ্যামিলি কি হবে, টেক্সটের স্টাইল কি হবে, এই সবগুলাই আমি এখানে অপশন দেওয়া আছে। মেইন সাইটের জন্য কেমন হবে, এখানে প্রত্যেকটা লোগোর অপশন দেওয়া আছে। যেটা যেটা আপনার দরকার হয় সেইটা এখান থেকে অ্যাড করে দিতে হবে। এটা হচ্ছে লোগোর ব্যাপারটা। এরপর স্টাইল অ্যান্ড ডিজাইন। স্টাইল অ্যান্ড ডিজাইনের মধ্যে অনেকগুলা ডিজাইন আছে। তার মধ্যে একটা হচ্ছে এখানে সাইটের লেআউট, একটা লেটা হচ্ছে ফুল উইথ লেআউট থাকে, তার বক্স লেআউট, সাধারণত আমরা ফুল উইথ ইউজ করবো এটার ক্ষেত্রে। তার হচ্ছে ব্লক হেডার স্টাইল। ব্লক হেডার স্টাইলের মধ্যে অনেকগুলো আছে। এখানে স্টাইল প্রায় 7-8টার মতো স্টাইল আছে, 7টা স্টাইল আছে। সো বর্ডার সহ, বর্ডার ছাড়া, সেন্টারের লোগো একটা একটা করে দেখতে হবে, একটা করে সেভ দিবেন, একবার করে সেখানে রিলোড করে দেখবেন যে অ্যাকচুয়ালি সাইটের স্ট্রাকচার কি দাঁড়াইছে, কোথায় কি চেঞ্জ হয়েছে। এখান থেকে একবার একবার করে এখানে এসে দেখতে হবে। সো সময় লাগবে, বাট আস্তে আস্তে এই জায়গাগুলো করতে হবে। যেটা যেটা আপনার লোগো স্টাইল দরকার, সাইড বার দরকার আছে কি নাই, যদি সাইড বার থাকে তাহলে কি ধরনের কোন স্টাইলের দিবেন, মেটা স্টাইল যদি দিতে হয়, বা অ্যানিমেশন টাইপের যদি কিছু কর্নার দিতে চান, রাউন্ড কর্নার, ক্যাটাগরির যদি মানে আমরা যদি ক্যাটাগরিতে যদি আইকন ইউজ করি, লাইক দ্যাট, এই যে সাইট, এটা তো আমার ক্যাটাগরিতে এখানে আইকন ইউজ দেই নাই। আমি ফেসবুকের আগে যদি আমি ফেসবুকের আইকন দিতাম, গুগলের আগে যদি গুগলের আইকন লাগাইতাম, সেক্ষেত্রে আইকনের স্টাইল কেমন হইতো, ক্যাটাগরির আইকনের কালার কেমন হইতো, আইকনের টেক্সট কালার কেমন হচ্ছে। তারপর হচ্ছে সব মিডিয়া পোস্ট, রিড মোর অ্যারো আইকন আছে কিনা। রিড মোর অ্যারো আইকন বলতে এই যে একটা পোস্ট দেখতেছি, পোস্ট অ্যারো আইকনটা কোথায়, আমি একটু দেখিনি পাই কিনা, থাকার কথা। এই যে এখানে আছি, এখানে এই যে রিড মোর দিয়ে এখানে অ্যারো আইকন আছে। তো এই রিড মোর কথাটা আমি দেখাবো কিনা ইউজারকে সিম্পলি, হ্যাঁ। সো এই এই যে সূক্ষ্ম ব্যাপারগুলা, এই সবগুলাই এখান থেকে একটা একটা করে অফ অন করে দিবেন। রিড মোর অ্যারো আইকন, এটা হচ্ছে রিড মোর অ্যারো আইকন, এটা হচ্ছে ডেস্কটপের জন্য। আর হাইড রিড মোর অ্যারো আইকন, এটা কার জন্য, এটা হচ্ছে মোবাইলের জন্য। সো ডেস্কটপ ভার্সন, মোবাইল ভার্সন দুইটাই দেওয়া আছে। তারপর হচ্ছে ফিচার্ড ইমেজ তো আমরা বুঝি যে আমরা কোনো একটা পোস্ট যখন পড়তে যাচ্ছি, বা কোনো একটা পোস্টে যখন আমরা ভিজিট করি পড়ার জন্য, সো পোস্টের আগে কি আসে, পোস্টের আগে আমার ফিচার্ড ইমেজ আসে। সো ফিচার্ড ইমেজের সাইজ কেমন হবে, বা ফিচার্ড ইমেজ ক্রপ করা হবে কিনা। যদি ফিচার্ড ইমেজকে আমি ক্রপ করি, ক্রপটা কই থেকে করব, বাম সাইড থেকে, ডাইন সাইড থেকে, নাকি সেন্টার থেকে, হোয়াট এভার দ্য পজিশনস, হোয়াট উইল বি দ্য পজিশনস, যে এখানে এটা আমার ফিচার্ড ইমেজ। সেই ফিচার ইমেজটা অ্যাকচুয়ালি কেমন হবে, কিভাবে হওয়া উচিত, এইখান থেকে আমরা দিতে পারি যে ফিচার্ড ইমেজ ক্রপ পজিশন কই থেকে ক্রপ করবে, ফ্রম দ্য সেন্টার অর ফ্রম দ্য টপ, কই থেকে করবে। তারপর হচ্ছে ফিচার ইমেজের মধ্যে ডার্ক ওভারলে ইমেজ দিব কিনা। ডার্ক ওভারলে বলতে এই যে ইমেজটা আসছে এটার উপরে আলাদা একটা কালো একটা ঝাপ, বা মানে ঝাপসা একটা ছাপ ইউজ করা, হ্যাঁ, মানে ফুল ক্লিয়ার না করে হালকা একটা কালো একটা ছাপ ইউজ করে দেওয়া, বা ঝাপসা করে দেওয়া, হালকা কি বলে এটাকে, ব্লার করে দেওয়ার মতো একটা টেকনিক আর কি। সো এইটা করব কিনা, এই কাজগুলো দেখে দেখে করতে হবে। তারপর হচ্ছে প্যাজিনেশন লেআউট কি হবে। প্যাজিনেশন লেআউট আমরা এখান থেকে ডার্ক ব্যাকগ্রাউন্ড দিতে পারি, লাইট থাকুক, ডাজেন্ট ম্যাটার। তারপর হচ্ছে পোস্ট এন্টি মেটা স্টাইলে কি হবে, সেটা হচ্ছে বিফোর আফটার, হিউম্যান ডেট ফরম্যাট বলতে এই যে একটা পোস্ট করতে আসছি, এখানে কিন্তু দেখেন দেওয়া আছে জুন মাসের 4 তারিখ 2020। এখন মনে করেন আমি এটা দিব না, আমি না দিয়ে এটা বলবো যে এই পোস্টটা 1 সপ্তাহ আগে পোস্ট, এখানে থাকবে অন উইক অ্যাগো, অন ডেজ অ্যাগো, 2 days অ্যাগো, অন মান্থ অ্যাগো।
সো হোয়াট উইল বি দ্য ফরম্যাট, ডেট অ্যান্ড টাইম ফরম্যাট, সেটা আমরা এখান থেকে বসায় দিতে পারি। যেমন এখানে দেখেন হিউম্যান ফরম্যাট মানে হচ্ছে এখানে বলতেছে যে ফরম্যাটটার টাইপ কি হবে, অ্যাগো টাইপ, মানে অন উইক অ্যাগো, 2 উইকস অ্যাগো, অন মান্থ অ্যাগো, এভাবে থাকবে। তারপর হচ্ছে অ্যাভাটার বিফোর অথর মেটা, এটা হচ্ছে এই যে পোস্টের আগে এই কে লিখছে, এটা হচ্ছে অথর, অথরের আগে একটা অ্যাভাটার, অ্যাভাটার মিনস এই ছবিটা দেওয়া আছে, তো এই ছবিটা আমি দেখাবো কি দেখাবো না, এইটা আমরা এখান থেকে অফ অন করে দিব যদি না লাগে। যেটা লাগবে না সেটা অফ রাখবো, যেটা লাগবে সেটা অন রাখবো। সো যত পারেন অপশনস অফ রাখার ট্রাই করবেন। অফ রাখার ট্রাই মানে হচ্ছে ওই ফাংশনগুলা আমার এখানে কাজ করবে কম, যত কাজ করবে কম ডেফিনেটলি আমার ওয়েবসাইটের স্পিড তত বেটার থাকবে। তারপর যে আইকন বিফোর রিডিং, তারপর হচ্ছে রিডিং স্পিড, হ্যাঁ কেমন হবে, তারপর এখানে অনেক অপশন বস। সো প্রত্যেকটার অপশন দেখে 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 আপনাকে কাজ করতে হবে। তো স্লাইডারের ব্যাপারটা, স্লাইডার মিনস আমরা দেখুন হোম পেজে যদি থাকি, হোম পেজে একটা স্লাইডার আছে, আপনারা খেয়াল করছেন কি জানেন, এটা কিন্তু একটা স্লাইডার, ঠিক আছে, এখানে একটা বিধে এখানে দেখাচ্ছে না, এখানে একটা স্লাইডার থাকে। তো স্লাইডারটা অ্যাকচুয়ালি কীভাবে যাবে, স্লাইডার কি অটোমেটিক যাবে না, অটো প্লে নেক্সট স্লাইড, যে স্লাইডার ক্লিক না করলেও অটোমেটিকলি একটার পর একটা টাইম ধরে ধরে চেঞ্জ হতে থাকবে। এটা যদি হয় তাহলে আমরা অন করে দিব, অন করে দিয়ে কত সেকেন্ড পর পর আমাদের স্লাইডার যাবে। সো 5 সেকেন্ড, 1 সেকেন্ড, 3 সেকেন্ড, 2 সেকেন্ড, স্লাইডারের ডট দেখাবে কিনা, স্লাইডারের অ্যানিমেশন কি হবে, স্লাইডার অ্যানিমেশন স্লাইড হয়ে যাবে না ফ্যাট সাইডে হবে। সো ফ্যাট আউট স্লাইড, হোয়াট ইজ দিস, এটা ব্যাপারটা হচ্ছে যে একটার পর একটা স্লাইডিং হয়ে যাওয়া, এটা তো আমরা বুঝি একটা দিকে একটা স্লাইডিং হয়ে যাওয়া, এটাও হতে পারে। আবার মানে ফ্যাট কি বলে এটাকে, যে ধাপ করে আমার সামনে চলে আসতেছে একটার পর একটা চেঞ্জ হয়ে। সো হোয়াট উইল বি দ্য প্রসিডিউর, সো এখান থেকে হচ্ছে আমরা স্লাইডারে অ্যানিমেশনটা সেট আপ করতে পারি। এই যে কাজগুলো আমরা এখান থেকে করতেছি এবং সেভ চেঞ্জ করতেছি, এখানে এসে রিলোড দিলে হচ্ছে, ঠিক সেম কাজটাই আমরা এখান থেকে করতে পারবো। ঠিক এইখানেও দেখেন স্টাইল অ্যান্ড ডিজাইন, তো স্টাইল অ্যান্ড ডিজাইনের মধ্যে কি কি আছে, আমরা কাস্টমাইজ এখানে আসছে দেখে দেখে করা, কোথায় কোথায় চেঞ্জ হচ্ছে বা কি কি চেঞ্জ হচ্ছে। সেম কাজটা আমরা এখানে কি করতেছিলাম জন্য, থিম অপশনসে আসি, আম, কি হ্যাঁ স্টাইল অ্যান্ড ডিজাইন, আমরা এখানে আসি স্টাইল অ্যান্ড ডিজাইনে ক্লিক করলাম, স্টাইল অ্যান্ড ডিজাইন, সাইড বারের ওয়েট কেমন হবে, মেটা এন্ট্রি স্টাইল কেমন হবে, প্রত্যেকটা স্টাইল এখানে একটা 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 করে দেওয়া আছে, আপনি একটু কষ্ট করে দেখে নিতে হইবে, ঠিক আছে। একটা একটা করে এখানে চেঞ্জ করবেন, একটা একটা করে এখানে চেঞ্জ হবে। তো সব মেটাডাটা, যে রিড মোর, আইকন অন মোবাইল, ফিচার্ড ইমেজ, ক্রপ পজিশন, তারপরে ডার্ক ওভারলে ইমেজ, অন অফের সব অপশন এখানে কিন্তু আছে, যেগুলো আমার ওই থিম অপশনসে ছিল একই জায়গা, বাট দুইটার প্ল্যাটফর্ম আর দুইটার জায়গা আলাদা। আপনি দেখে দেখেও করতে পারেন, অথবা এখান থেকে করে চেঞ্জ করে এখানে একবার করে এসে এসে রিলোড দিয়ে দিয়ে করতে পারেন, বাট এখান থেকে করতে পারেন সব কিছু। সো এই পুরো সেকশনটা এখন আর দেখাবো না, কারণ এটা এখানে বিশাল বড় সেকশন। সো এই সেকশন নিয়ে কাজ করতে গেলেও মিনিমাম আরও 1 ঘন্টা টাইম লাগবে কাজ করতে করতে করতে। সো এটা নেক্সট সেশন আমি ট্রাই করব। সো সিএসএস কিছু এসিওর ফরম্যাটে কিছু ব্যাপার থাকে, এসিও সেটিংগুলো বাই ডিফল্ট এখান থেকে করা যায় এখন। স্কিমা মার্কআপ আপনাদের শিখাইছিলাম, এই থিমের ফেসিলিটি হচ্ছে এই থিমটাতে অটোমেটিক স্কিমা মার্কআপ জেনারেট করে দেয়। স্কিমা মার্কআপ আলাদা করে বানানো হয় না, বানাতে হয় না, লাগে না, এই নিজে থেকেই বানায় দেয়, এর মধ্যে সিস্টেম করা আছে। তো অনেকগুলো অ্যাডভান্স ফিচার এই থিমটার মধ্যে আছে আর কি, লাইট ওয়েটের মধ্যে। তো যাই হোক, বাকি সেশনগুলো মানে পারফেক্ট ফুল ডিজাইন আর কাস্টমাইজেশনটা নেক্সট ক্লাসে দেখবো আর কি।